আশা করি টেক্সট ভিজিবল আছে এবং আমার ভয়েস তোমার ক্লিয়ারলি অডিবল আছে। যদি আছে তো কাইন্ডলি জানাবে। যে অবধি পড়েছি তারপর থেকে এগোবো। তোমরা জানো যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে বিটুইন মার্লো অ্যান্ড মিস্টার হার্ডকেসেল। আমি হেস্টিংসের ক্ষেত্রে নামটা করছি না, মার্লো অ্যান্ড মিস্টার হার্ডকেসেলের মধ্যে লেটস সে যে এই মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। মার্লো ওখানে পৌঁছে গেছে কনসিডারিং মিস্টার কনসিডারিং দ্য হাউস অফ মিস্টার হার্ডকেসেল অ্যাজ এন ইন, একটা ইন হিসাবে মনে করে সে ওই পার্টিকুলার জায়গার মধ্যে পৌঁছে গেছে। আবার এদিক থেকে তুমি যদি দেখো মিস্টার হার্ডকেসেল তিনি কি না, তিনি কন্টিনিউয়াসলি পরে ভাবছেন যে মার্লো ইজ মাই ফিউচার সান ইন ল, বা মার্লো ইজ এ রিজার্ভড বয়, is a very educated and a very well behaved, well mannered boy of Sir Charles Marlowe, senior Charles Marlowe। এই জিনিসটা কিন্তু তিনি কন্টিনিউয়াসলি ভাবছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দুজনেই কিন্তু বোথ অফ দেম আর রাইট, তারা দুজনেই ঠিক, আবার কোনো কোনো দিক থেকে বোধহয় দুজনেই ভুল। এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি কারণ দুজনেই দুজনের পার্সপেক্টিভ থেকে পারফেক্ট। আর মাঝখান থেকে টনি লাম্পকিনের তোমার কি বলবো ওই ডিসেপটিভ নেচারের জন্য এবার টনি লাম্পকিনের ওই ফ্রডারির কারণে আজকে তারা এই বিরাট বড় ভুলটাকে করতে পেরেছে। আচ্ছা আমাকে বলো, এই লাইনটা অব্দি আলী খান আলী ক্রোকার অব্দি আমি বোধহয় পড়িয়েছি এবং এটা একটা ইন্ডিয়ান হিস্ট্রির জায়গা, এই অব্দি কি পড়িয়েছি? আমাকে বলো তারপরে কি কোনো লাইন হয়েছিল? আচ্ছা তারপরে কোনো লাইন হয়নি, তাহলে তারপরের লাইনটা থেকে আমাদের শুরু হবে, তাই তো? and then we'll start from the very next line. আচ্ছা আলী ক্রোকারের সম্পর্কে আমি কি বলেছিলাম যে আলী ক্রোকার ইজ এ ক্যারেক্টার ইন এ পপুলার আইরিশ সং, এবং এখানে মিস্টার হার্ডকেসেল মিন করতে চেয়েছেন কি যে তার কাছে আর এই ধরনের হিস্ট্রিক্যাল বা পলিটিক্যাল ইনসিডেন্ট গুলো তার কাছে গুরুত্বপূর্ণ নয়। হেস্টিংস এখান থেকে শুরু করছে, একটু টেনে পড়ো। so that with eating above stairs and drinking below, with receiving your grades within and amusing them without, you lead a pleasing bustling life of it. Underline koro, good pleasing bustling life of it. এখানে এই লাস্ট জায়গাটাকে আগে পড়ো, ইউ লিড আ গুড প্লিজিং বাসলিং লাইফ অফ ইট। ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে আপনি কি করেন, আপনি একটা প্লিজিং এবং একটা ব্যস্ত জীবনকে আপনি কাটান। আপনি কি করেন, আপনি একটা প্লিজিং এবং আপনি একটা ব্যস্ত জীবনকে খুব সুন্দরভাবে কাটান। কিভাবে না, উপরে এবাভ স্টেয়ার মানে উপরে, উপরে আপনি ডিনার করেন বা উপরে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সাথে খাওয়া দাওয়া করেন। আবার নিচে এসে মানে ওটা যদি অ্যাবাভ স্টেয়ার হয় এটাকে আমরা ডাউন স্টেয়ার বলতে পারি। ডাউন স্টেয়ারে এসে আপনি ড্রিঙ্ক করেন, ঠিক আছে? আপনি আপনার বন্ধুদেরকে ঘরের ভিতরে উইদিন মানে ইনসাইড দ্য হাউস, আপনি ঘরের ভিতরে তাদেরকে কি করেন, তাদেরকে রিসিভ করেন। আবার উইদাউট মানে আউটসাইড দ্য হাউস, অর্থাৎ ঘরের বাইরে আপনি তাদেরকে অ্যামিউজ করেন মানে এন্টারটেইন করেন। এইভাবে আপনি কি করেন, আপনি খুব সুন্দর একটা জীবনকে কাটান। প্লিজিং বাসলিং লাইফ মানে বিজি অ্যান্ড ম্যারি লাইফ, বিজি অ্যান্ড ম্যারি লাইফ। আমি আবার বলছি বিজি অ্যান্ড ম্যারি লাইফ মানে ব্যস্ত এবং আনন্দিত জীবন। ব্যস্ত এবং আনন্দিত জীবন কে কাটায়? ব্যস্ত এবং আনন্দিত জীবন, ব্যস্ত এবং আনন্দিত জীবন মিস্টার হার্ডকেসেল কাটান। কিভাবে কাটান ব্যস্ত এবং আনন্দিত জীবন? আপার ফ্লোরে নিজের রুমে তিনি খাবার খান, পার্লারে এসে নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরে তিনি ড্রিঙ্ক করেন, আপার ফ্লোরে মানে ঘরের ভিতরে তিনি গেস্টদেরকে নিয়ে যান, আবার ঘরের বাইরে নিয়ে এসে তিনি গেস্টদেরকে এন্টারটেইন করে তিনি ব্যস্ত এবং একটা আনন্দে পরিপূর্ণ জীবনকে কাটান। আবার বলছি মিস্টার হার্ডকেসেল লিডস আ বিজি and merry life after taking his meal in a room on the upper floor and after drinking in the parlor.
তাহলে কি বললাম, আফটার টেকিং মিল in a room on the upper floor and after drinking in the parlor, Mr. Hardcastle leads a busy and merry life. He receives his guests within his house and entertains them outside of his house. কি বললাম? He receives his guests within his house and entertains them outside of his house. And this is how Mr. Hardcastle leads a busy and merry life. Mr. Hardcastle কি করেন? বিজি এবং ম্যারি লাইফকে কাটান। এখান থেকে প্রথম কোশ্চেন, কত নম্বরের কোশ্চেন আমাকে জানাবে? অ্যাক্ট 2 এর আজকের ক্লাসের প্রথম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24 বা 23 বা 25, বোঝা গেছে? এত সমস্যায় পড়ছি। বা 26, ব্যাপারটা বোঝা যাচ্ছে? এরপরে আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি কোশ্চেন নাম্বারটা ঠিক কত। রাইট, দেখো এই লাইনটাকে কোট করো। কোন লাইনটাকে? এটাকে হাইলাইট করো। ইউ লিড আ গুড প্লিজিং বাসলিং লাইফ অফ ইট। ইউ লিড why does the speaker say so? স্পিকার এই কথা কেন বলেছে? উত্তরে চলে এসো। Hastings makes this remark to Mr. Hardcastle. He means to say that Mr. Hardcastle, as an innkeeper, takes his meal in a room on the upper floor. Mr. Hardcastle, as an innkeeper, takes his meal in a room on the upper floor and drinks in the parlor. বসার ঘর নিচতলায় আছে, তাই পার্লার বলে দিলে আর ডাউনস্টেয়ার বলতে লাগে না। He receives his guest, RECEIVES. He receives his guests within his house and entertains them out of doors. Thus, Mr. Hardcastle leads a busy and a merry life. লেখা হয়েছে, ফার্স্ট লিখতে হবে, বস কিচ্ছু করার নেই। এইভাবে মিস্টার হার্ডক্যাসেল কি করেন? একটা বিজি এবং ম্যারি লাইফকে কাটান। He leads, you know what? He leads a busy and a merry life. ঠিক আছে, 2-4টি পয়েন্ট কি কি? 2-4টি পয়েন্ট কি না? ড্রিঙ্কস ইন এ রুম অন দ্য আপার ফ্লোর, সরি টেক্স মিল ইন এ রুম অন দ্য আপার ফ্লোর and drinks in the parlor. কি বললাম প্রথম পয়েন্ট? takes his meal in a room in the upper floor, on the upper floor and drinks in the parlor. এক আর দুই কি বলো? receives his guest within the house and entertains them outside of the house. এবং এইভাবে তিনি একটি ব্যস্ত এবং আনন্দের জীবনকে কাটান। ফাইন, চলো প্রথম কোশ্চেন শেষ হলে এবার টেনে পড়ো। হার্ডক্যাসেল বলছে আই ডু স্টার। এই ওয়ার্ডটা স্টির নয়, এই ওয়ার্ডটা স্টার। স্টার মানে টু মুভ। বলছে স্যার ঘরে বসেই সবকিছু করি না স্যার, আমাকে অনেকটা হাঁটতেও হয়। যদিও হাফ দ্য ডিফারেন্সেস অফ দ্য প্যারিস
are adjusted in this very parlor. আমি আবার বলছি, ডিফারেন্সেস মানে প্রবলেমস বা ট্রাভেলস, ডিফারেন্সেস মানে প্রবলেমস বা ট্রাভেলস। আর প্যারিস কথাটা মানে লেখো চার্চ ডিস্ট্রিক্ট। আর প্যারিস বলতে আমি বললাম চার্চ ডিস্ট্রিক্ট। তুমি বলতেই পারো একটা কান্ট্রির একটা লোকাল এরিয়া, যাতে একটা লোকাল গভর্নমেন্ট আছে, এর মানে তুমি লোকাল এরিয়াও লিখতে পারো। চার্চ শব্দটা একদম ইজি মানে তুমি লিখতে পারো লোকাল, এই সরি প্যারিস ওয়ার্ডটা একদম ইজি মানে লিখতে পারো লোকাল এরিয়া। বলছে আমার লোকাল এরিয়ার যে সমস্ত অর্ধেকের বেশি প্রবলেম, তার মানে অলমোস্ট অল দ্য প্রবলেমস, অলমোস্ট অল দ্য প্রবলেমস অফ দ্য প্যারিস আর অ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড মানে সলভড। বলছে আমাদের লোকালিটির সমস্ত প্রবলেম গুলো সমাধান হয় এই পার্লারে। পার্লার বলতে এই ড্রয়িং রুম, ঠিক আছে, এই ড্রয়িং রুমে সলভ হয়ে যায়। ঠিক আছে, এই কথাটা বলেছেন তিনি। মানে তিনি খুব অ্যাক্টিভ, লোকের ব্যাপারে খুব অ্যাক্টিভ, তাদের সাথে কথাবার্তা বলেন এবং তাদের ম্যাক্সিমাম প্রবলেমকে তিনি কি করেন, তিনি তার এই রুমের মধ্যে সলভ করে দেন। মার্লো আফটার ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং মানে আফটার ড্রিঙ্কিং that very cup which Mr. Hardcastle offered instead of the punch. বলছে you have an argument in your cup, sir. বলছে আপনার কাপের মধ্যে একটা আর্গুমেন্ট রয়েছে, আপনার কাপের মধ্যে আর্গুমেন্ট নেই। এই কথাটার মানে your wine acts as, your wine acts as a more effective argument, as a more effective argument. বলছে আপনার ওয়াইনটা মোর ইফেক্টিভ আর্গুমেন্ট হিসেবে কাজ করে, বেটার দেন এনি ইন ওয়েস্টমিনস্টার হল। ওয়েস্টমিনস্টার হল কি মনে হবে? এটা হচ্ছে সেই হলটা যেটাকে আমরা কোর্ট বলতে পারবো, ঠিক আছে, জাজের বসার জায়গা বলতে পারবো, যেখানে লিগ্যাল কেসেস গুলো প্লিডেড হতো, ঠিক আছে, 13th সেঞ্চুরি থেকে 1882 সাল অব্দি। আলাদা করে শর্ট নোট নাও ওয়েস্টমিনস্টার হলের উপরে, যদিও এটা কোশ্চেনে পড়ার সম্ভাবনা খুব কম, কিন্তু তা সত্ত্বেও লিখে রাখো। ইট ইজ দ্য নেম অফ আ কোর্ট where the legal cases are heard from the 13th century to বা until 1882। 1882 সাল অব্দি ওয়েস্টমিনস্টার হলে ইংল্যান্ডের সমস্ত লিগ্যাল কেসেস গুলো প্লিডেড হতো। 1882 অব্দি এই জায়গাতেই সমস্ত লিগ্যাল কেসেস গুলো প্লিডেড হতো। পারা যাচ্ছে বুঝতে? এখানে বলা হচ্ছে, বলছে আপনার কাপের মধ্যে, এখানে কাপ মানে কাপ অফ ওয়াইন, এখানে কাপ বলতে কাপ অফ ওয়াইন। বলছে আপনার কাপের মধ্যে যে আর্গুমেন্ট আছে সেটা ওয়েস্টমিনস্টার হলের মধ্যে নেই। তার মানে কি বলতে চাইছে? পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26-এ লিখছি, হোয়াট এভার, নিজে নিজের করে নাম্বার দাও। কোশ্চেন নাম্বার 26-এ লিখো, হোয়াই ডাজ মার্লো সে দ্যাট মিস্টার Hardcastle's cup acts as a more effective argument than the Westminster Hall? মনে রাখবে এখানে মার্লো মিন করতে চাইছে যে ধরো এক্স আর ওয়াই এর মধ্যে ঝগড়া চলছে, এক্স কেও মদ খাই দিল, ওয়াই কেও মদ খাই দিল, দুজনে বন্ধু হয়ে চলে গেল। কেসটা বুঝতে পারছো? মানে বলছে ম্যাক্সিমাম প্রবলেম গুলো তো আপনি মদ খাইয়ে সলভ করে দেন, এটা বলতে চাইছে আর কি। দেখো মার্লো here means to say that Mr. Hardcastle's cup of wine acts as a very
effective argument than the pleadings of the lawyers in the ওয়েস্ট, আমি WH করে ছেড়ে দিচ্ছি, তোমরা এইসব শর্ট ফর্ম করতে যাও না, তাহলে তোমাদের নাম্বারটাও শর্ট ফর্মে চলে আসবে। কেসটা বুঝতে পারছো? তোমরা এটাকে পুরোপুরি লিখবে। ওয়েস্টমিনস্টার হল, ওয়েস্টমিনস্টার হলে যেমন ভাবে উকিলরা যারা কেস লড়েন, এখানে মার্লো মিন করতে চাইছে যে মিস্টার হার্ডকেসেল, আপনার যে কাপ অফ ওয়াইন আছে, এই কাপ অফ ওয়াইনের মধ্যে সেই রকম একটা প্লিডিং আছে, বোঝা যাচ্ছে? দিস কাপ অফ ওয়াইন has that tremendous and absolute argumentative power, বোঝা গেছে? মানে উকিলরা কথা বলার মাধ্যমে ওয়েস্টমিনস্টার হলে যেভাবে একটা কেসকে সলভ করেন, ঠিক একই রকম ভাবে, ঠিক আছে? কি বলছিলাম, যেমন উকিলরা ওয়েস্টমিনস্টার হলে যেরকম ভাবে একটা কেসকে প্লিড করেন এবং তারা আর্গুমেন্টেশনের মাধ্যমে কাউকে শাস্তি দেন বা কোনো প্রবলেমকে সলভ করেন, আর এই সব কিছু করে দেন মিস্টার হার্ডকেসেল কিভাবে? আফটার অফারিং দ্য কাপ অফ ওয়াইন। মনে রাখবে, এটা তো প্রেজ নয়, ইট ইজ নট এট অল এ প্রেজ। এটাকে আমরা কি বলতে পারবো? ইট ইজ এ সিনিক্যাল, ইট ইজ এ ক্রিটিক্যাল রিমার্ক মেড বাই মার্লো অন মিস্টার হার্ডকেসেলস কাপ অফ ওয়াইন। ইয়েস অর নো? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এরপরে চলো, হার্ডকেসেল বলছে ইয়াস ইয়াং জেন্টলম্যান, ওটা তো খাওয়াই, তার সাথে একটু ফিলোসফিক্যাল কথাবার্তাও বলি। মার্লো তখন এসাইডে আলাদা করে বলছে, জীবনে প্রথমবার কোন ইনকিপারের ফিলোসফি শুনছি। মানে ফিলোসফাররা ফিলোসফি বলে সেটাকে মানা যায়, ফিলোসফাররা ফিলোসফি বলে সেটাকে মানা যায়, বাট এই জীবনে প্রথমবার ইনকিপারের ফিলোসফি শুনছেন, অর্থাৎ হি ইজ নট রেডি টু লিসেন টু দ্য ফিলোসফিক্যাল লাইনস স্পোকেন বাই দ্য ইনকিপার্স। ঠিক আছে, এ তো তাকে ইনকিপার বলে ভেবেছে না, এবং তার জন্য সে বলছে যে জীবনে এই প্রথমবার ইনকিপারের ফিলোসফি শুনছি। ইনকিপারের ফিলোসফি শুনতে আমার একদম মন করে না, ইনকিপারের ফিলোসফি শুনতে আমার একদম ভালো লাগে না। বোঝা গেছে? এরপরে মনে রাখবে, একটু ছাড়বো এই জায়গার মধ্যে, একটা জিনিসকে মানে শোনার চেষ্টা করো। মানে মার্লো ইজ অ্যামিউজড টু হিয়ার অ্যান ইনকিপারস ফিলোসফি। এরপরে মার্লো বলছে যে স্যার, আপনি তো বড় ফিলোসফার, আমাদের সাফারের কি ফিলোসফি এনেছেন? এই জায়গাটা থেকে পড়ো যে স্যার, আর ফিলোসফি নিয়ে ব্যাটল অফ বেলগ্রেড নিয়ে আলোচনা করে লাভ নেই, এরপর রাত্রে কি খাওয়াবেন সেটা বলুন। স্যার, আপনার কি দর্শন রয়েছে আজ রাত্রের ডিনার মেনুতে? ব্যাপারটা বোঝা যাচ্ছে? আপনার কি দর্শন রয়েছে আজকের রাত্রের ডিনার মেনুতে? অ্যাকচুয়ালি মিস্টার হার্ডকেসেল এই কথা শুনে চমকে যাবে, কিন্তু মার্লো এই কথাটা বলতে বাধ্য হচ্ছে যে আমি এর ইনে এসেছি, অথচ আমাকে এতটুকু খাওয়া দাওয়া না করিয়ে এ কি করছে, এ দার্শনিকের মতো দর্শনের জ্ঞান আওড়াচ্ছে, এবং যেটা তার পক্ষে মেনে নেওয়া বা তার পক্ষে সহ্য করা দুটোই কিন্তু নেক্সট টু ইম্পসিবল। বলছে স্যার, আজকের রাত্রের খাবারের ব্যাপারে কোনো দর্শন আছে না কোনো দর্শন নেই, আমি জানতে চাই। তখন হার্ডকেসেল চমকে গেছে। কারণ কি, ধরো কোন একটা শ্বশুর বাড়িতে কেউ এসেছে এবং সেখানে এসে জামাই প্রথম দিনেই জিজ্ঞাসা করলো, ঠিক আছে কি রান্না করেছেন, দেখি দেখি কি রান্না করেছেন। এই জিনিসটা শুনে ঘরের লোক চমকে যাবে যে এ শ্বশুর বাড়িতে এসেছে নাকি রেস্তোরাঁয় এসেছে। রেস্তোরাঁয় গেলে মানুষ জিজ্ঞাসা করে মেনু কার্ড কি দেখান। এখানে অ্যাকচুয়ালি এটাকে তো মার্লো ইন বলে ভেবেছে, সেই কারণের জন্য জিজ্ঞাসা করছে যে আচ্ছা সাপারের জন্য কি মেনু আছে। তখন আলাদা করে বলছে, আজ অব্দি এই ধরনের রিকোয়েস্ট আমার বাড়িতে আমাকে অন্তত কেউ করেনি, মানে নোবডি, ঠিক আছে, হ্যাজ রিকোয়েস্টেড মিস্টার হার্ডকেসেল সাচ আ রিকোয়েস্ট। বলছে হ্যাঁ স্যার, সাপার সাপার, আমার না খিদে পেয়েছে, আই বিগিন টু ফিল অ্যান অ্যাপেটাইট, মানে আমি কিন্তু হাঙ্গরি আছি। বলছে আজকে রাত্রে একদম দানবের মতো খাবো। আজকে রাত্রে বলেছে, দেখো ডেভিলিস ওয়ার্ক মানে বুঝতে পারছো, মানে
হি উইল ইট ভোরাসিয়াসলি। ভোরাসিয়াসলি, সে ভোরাসিয়াসলি খাবে, সর্বভুকের মতো খাবে। ঠিক আছে, লাডার, এখানে লাডার মানে কিচেন, বলছে কিচেনে যা খাবার আছে না সব আমি খেয়ে দেবো, সব আমি খেয়ে দেবো। হার্ডকেসেল বলছেন এরকম কুকুর জীবনে দেখিনি। হার্ডকেসেল এরপরে তিনি বুঝলেন যে এই যে জামাই, যাকে তিনি এতদিন অব্দি দেখেছেন, মানে শুনে এসেছেন যে এর মতো নম্র ভদ্র বিনয়ী, হ্যাঁ কিনা, পোলাইট জেন্টেল আর অন্য কেউ নেই, এখন তিনি এটা বলতে বাধ্য হলেন এই ধরনের নোংরা কুকুর, অ্যাকচুয়ালি ব্রেজেন্ট ডগ কথাটার মাধ্যমে তিনি ইনসোলেন্ট ইয়াং ম্যানকে মিন করতে চাইলেন, যে এর মতো ইনসোলেন্ট ইয়াং ম্যান, এর মতো ইম্পুডেন্ট ইয়াং ম্যান বোধহয় আর পৃথিবীতে কেউ নেই। পাচ্ছ বুঝতে? মানে হি ইজ এক্সট্রিমলি ইনসোলেন্ট, হি ইজ এক্সট্রিমলি ইম্পুডেন্ট। এর মতো ইনসোলেন্ট কেউ হতে পারে না, এর মতো ইম্পুডেন্ট কেউ হতে পারে না। এর সত্যি সত্যি একটা নোংরা ছেলে, বাজে ছেলে, ফালতু ছেলে। এরপরে বুঝতে পারছো? এরপরে যখনই মার্লো জিজ্ঞাসা করেছে মিস্টার হার্ডকেসেলকে যে স্যার মেনু কি রয়েছে, তখন হার্ডকেসেল বলছে আমি জানি না, মেনু কার্ড দেখে বলতে হবে। মার্লোর একটু অবাকই লাগবে ক্ষণিকক্ষণ, কেন কি, কারণ ধরো তোমার যদি রেস্তোরাঁ হয়, তোমার রেস্তোরাঁতে কি কি খাবার থাকবে সেটা তো তুমি জানবে, কিন্তু যেহেতু এইটা তোমার বাড়ি, তাই আজকে কি রান্না হচ্ছে সেটা তোমার পক্ষে জানা নাও সম্ভব হতে পারে। তো মিস্টার হার্ডকেসেল বলছে স্যার সাপারের জন্য আমি বলতে পারবো না, মাই ডরথি, ডরথি মানে মিসেস হার্ডকেসেল, মিসেস হার্ডকেসেল, এবং যে রান্নার মেড আছে, বুঝতে পারছো, যে রান্নার মেড আছে, ঠিক আছে, তারাই জানে এগুলো, আমি এগুলো নিয়ে খবর রাখি না। আমার ডরথি মানে মাই ওয়াইফ ডরথি এবং কুকমেড, তারা এই জিনিসগুলোকে সেটেল করে। আমি এই জিনিসগুলো পুরোপুরি তাদের উপর ছেড়ে দিই, মানে আই লিভ দা হোল রেসপন্সিবিলিটি অন দেয়ার শোল্ডার, আই ডোন্ট থিঙ্ক অফ দেম। মারলো বলছে ওমা তাই, ইউ ডু ইউ, ওমা তাই মানে তুমি সত্যি সত্যি এই টোটাল দায়িত্ব ওদের উপর ছেড়ে দাও? এই তো প্রথম শুনলাম যে কোন হোটেল মালিক বলল হোটেলে কি খাবার হচ্ছে এটা আমার যে রাঁধে সেই জানে, আমি এত জানি না। ব্যাপারটা বুঝতে পারছো? সে জানছে, শুনছে, আর কি হচ্ছে, অবাক হচ্ছে। এরপরে লক্ষ্য করো, লিস্ট আসছে, বিরাট বড় মেনু কার্ড আসছে, লিস্ট আসছে, মার্লো এগুলো দেখে চমকে যাচ্ছে। মার্লো বলছে ঠিক আছে, এগুলো কোনো অবস্থাতে, এগুলো আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। এরপর দেখো, এখান থেকে শুরু করো, এখান থেকে শুরু করো, দেখো বলছে এই লাইনটা থেকে শুরু করো, বলছে হোয়াট ইজ হিয়ার, পেয়েছো? রঘুকুল তিলকের বই 148 নাম্বার পেজ, পেয়েছো? একটু ছেড়ে এসো। এরপরে কি এলো? এরপরে এলো মেনু কার্ড, এবং মেনু কার্ড আসার পরে সে বলছে এগুলো কি, ফার্স্ট কোর্স, সেকেন্ড কোর্স, ডেসার্ট, মানে ডেজার্ট, ফার্স্ট কোর্স মানে এবার রেস্তোরাঁয় যাওয়ার পরে কি খাবেন বলুন, দিয়ে প্রথমে এলো ভাজা, স্যুপ, এগুলো হচ্ছে ফার্স্ট কোর্স, তারপর হচ্ছে সেকেন্ড কোর্স, এবার ভাজার পরে হয়তো এলো ঝোল, এবং শেষে হচ্ছে ডেসার্ট। ডেসার্ট হচ্ছে কি পায়েস, মিষ্টি, আইসক্রিম, ধন্যবাদ, এগুলো সব ডেসার্টের মধ্যে পড়ে, বুঝলে তো? বলছে এগুলো কি করেছেন, এত কে খাবে? দুটি রুটি একটু তরকারি দিয়েছেন, ওতেই হবে, এত কে খাবে? স্যার আপনি কি ভাবছেন আমি কি জয়নার্স কোম্পানিতে কাজ করি নাকি কর্পোরেশন অফ বেডফোর্ডে কাজ করি যে এই ধরনের সাপার খাবো? আন্ডারলাইন করো, এইটি হচ্ছে পরের গুরুত্বপূর্ণ লাইন, এইটিকে হাইলাইট করে দাও কাইন্ডলি। বলছে স্যার আপনি কি মনে করেন আমি কি জয়নার্স কোম্পানিতে কাজ করি নাকি কর্পোরেশন অফ বেডফোর্ডে কাজ করি যে আমি এই ধরনের সাপার খাবো? দুটা বা তিনটে জিনিস দেন, পরিষ্কার দেন, এতেই কাজ হয়ে যাবে, উইল ডু, মানে এতেই আমার সাপার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, মানে সাপার উইল বি কমপ্লিটেড, সাপার উইল বি কমপ্লিটেড দু তিনটা মেনুতে। এত কিছু কেন দিচ্ছেন? এত কিছু দেবেন না, দু তিনটা জিনিস দেন, এতেই হয়ে যাবে। এরপরে তোমাকে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে তখনকার দিনে, আমি এটা লিখাচ্ছি অপেক্ষা কর, তখনকার দিনে এই দুটো অর্গানাইজেশন, এই দুটো অর্গানাইজেশন, একটা হচ্ছে জয়নার্স কোম্পানি, এটা হচ্ছে একটা গিল্ড, গিল্ড মানে ব্যবসায়ীদের অর্গানাইজেশন লন্ডনের, পাচ্ছ বুঝতে? যেটা কি ছিল, যার একটা বিভৎস রেপুটেশন ছিল, যে যারা মাঝে মধ্যেই খাওয়া দাওয়া করতো। আর কর্পোরেশন অফ বেডফোর্ড হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন অফ বেডফোর্ড,
আর গোল্ডস্মিথের কিছু বন্ধু ছিল বেডফোর্ডশায়ারের কর্পোরেশনে, আর তারা মাঝে মধ্যে ফিস্ট করতো, বুঝলে তো। আর অলিভার গোল্ডস্মিথকে নেমন্তন্ন করতো, এবং অলিভার গোল্ডস্মিথ তাদের মানে ওই নেমন্তন্ন জয়েন করতে যেতেন এবং দেখতেন যে ফিস্টের যে আয়োজন, ধরো তোমার মেসে ফিস্ট হচ্ছে, প্রথমে স্যালাড, তারপরে ওই ভেটকি পাতুড়ি, তারপরে পমফ্রেট ফ্রাই, তারপরে কি বলে নান, কুলচা, তার সাথে চানা মশলা, আবার তারপরে মাটন দিয়ে মাছ। তুমি বুঝবে যে এটা ফিস্ট নয়, এগুলোকে গ্র্যান্ড ব্যাংকুয়েট হয়, বিয়ে বাড়ি তো এত কিছু হয় না বোধ হয়, হ্যাঁ কি না? মনে রাখবে এই জয়নার্স কোম্পানি আর কর্পোরেশন অফ বেডফোর্ড এরা যখন ফিস্ট করতো না, এদের ফিস্টে, আমাদের সব ফিস্টে কি হয়, রুটিটা হোটেল থেকে নিয়ে আয় আর একটু চিকেন অল্প করে কষে দেয়, বোঝা গেছে? এই হচ্ছে আমাদের সব সাধারণ লোকের ফিস্ট। বাট কর্পোরেশন অফ বেডফোর্ড আর জয়নার্স কোম্পানি এরা যখন কোনো ফিস্ট করতো, এরা বিভৎস কিছু খাবারের আয়োজন করতো, বুঝতে পারছো? আজকে মিস্টার হার্ডকেসেলের বাড়ি এই মেনু কার্ডটা দেখে মার্লো চমকে যেয়ে পরে বলছে, আপনি কি ভাবছেন মিস্টার হার্ডকেসেল, দ্য ফিলোসফিক্যাল ইনকিপার, যে আমি কি এই জয়নার্স কোম্পানির মেম্বার নাকি কর্পোরেশন অফ বেডফোর্ডের মেম্বার, যে আমি এই জিনিসগুলোকে খেতে পারবো? আমার পক্ষে এই জিনিসগুলো খাওয়া সম্ভব নয়। এম আই ক্লিয়ার টু এভরিবডি? কি বলছি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে সংক্ষেপে লিখবে এই জয়নার্স কোম্পানি কোশ্চেন নাম্বার 27 বা যে নাম্বার তোমাদের কাছে হচ্ছে, ঠিক আছে? দেখো, হোয়াই ডাজ মার্লো introduce the reference of but reference to joiners company and corporation of বেডফোর্ড? মার্লো কেন ইন্ট্রোডিউস করেছে এই রেফারেন্স গুলো? উত্তরে চলে যাও। দেখো, মার্লো introduces the reference of joiners company, comma, a guild, GUILD, গিল্ড বলে, গিল্ড মানে হচ্ছে ব্যবসায়ীদের সংগঠনকে গিল্ড বলে। মার্লো introduces the reference of joiners company, a guild of London merchants and corporation of Bedford, comma, a municipal corporation, a municipal, একটা পৌরসভা, municipal corporation, ঠিক আছে, আফটার, হ্যাঁ হ্যাঁ ওটা কোশ্চেন করছে, আফটার গেটিং সারপ্রাইজড, আবার বলছি, তবে এদিকে এক মিনিট হয়ে যাবে এক্ষুনি। আচ্ছা, এক সেকেন্ড হোল্ড করুন। এই যে বইটা আছে না, ওই বইটা, এইটার থেকে যে কোনো 20টা টুকু দাও, যেগুলো একটু ডিসক্রিপটিভ আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন 20টা দাও। তাহলে দেখো, তাহলে আমি কি বললাম? Marlowe introduces the reference of Joiners Company, a guild of London merchants, and corporation of Bedford, a municipal corporation, ঠিক আছে? এটা কি বলতে চাইছিলাম, এটা ভুলে গেলাম, এটা এখন কেটে দাও, ঠিক আছে? To mean that the said organizations are famous for their grand banquets. কি বললাম? মার্লো introduces the reference of Joiners Company, a guild, GUILD, এলটা মিস হয়ে গেছে, GUILD, guild, a guild of
London Merchants and Corporation of Bedford, a municipal corporation, to mean that the said organizations are famous for their grand banquets. Lakho, the list of food items, in the supper of Mr. Hardcastle's larder. আবার বলছি, the list of food items in the supper of Mr. Hardcastle's larder is so great that Mr. Marlowe is compelled to say that he is not a member of the said organizations ঠিক আছে, আর he cannot eat all the items voraciously. মানে সে পরিষ্কার ভাবে বলে দিল যে আমি এই অর্গানাইজেশনস গুলোর মেম্বার নই এবং আমার পক্ষে এই ফুড আইটেম গুলোকে ভোরাসিয়াসলি খাওয়া সম্ভব নয়। I am not a member of the said organizations and I cannot eat all the food items voraciously. পারা যাচ্ছে বুঝতে? I am not a member of the said organizations and I cannot eat all the food items voraciously. এই ফুড আইটেম গুলো voraciously খাওয়া আমার পক্ষে কোনো অবস্থাতে সম্ভব নয়। Am I clear to everybody? I cannot eat all the food items voraciously because কারণটা কি? কারণ আমি যেহেতু মেম্বার হচ্ছি না ওদের, মানে ওদের মেম্বার হলে না হয় আমার এই ধরনের খাওয়া দাওয়ার অভ্যেস থাকতো, কিন্তু আমি তো এগুলোর মেম্বার নই। এত ফুড আইটেম আপনি কার জন্য করেছেন? অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছে না যে মার্লো এখনো অব্দি ভাবছে যে সে জাস্ট এ মেয়ার গেস্ট, আ প্রফেশনাল গেস্ট ইন এন ইন। সে এটা বুঝে উঠতে পারছে না that he is not a professional guest, যে সে কোনো প্রফেশনাল গেস্ট নয়, রাদার সে একজন মানে কি বলবো রিলেটিভ, এবং তাকে রিলেটিভের মতো করে ট্রিট করা হচ্ছে। সে একজন রিলেটিভ এবং তাকে রিলেটিভের মতো করে ট্রিট করা হচ্ছে, এই জিনিসটা সে বুঝে উঠতে পারছে না। আর রিলেটিভকে এইভাবে ওয়েলকাম তখনই করা হয় শুধুমাত্র তার প্রতি ভালোবাসা জ্ঞাপন করার জন্য, বা সে কত বড় মানে কত স্পেশাল এই জিনিসটা বোঝানোর জন্য এগুলো করা হয়। বোঝা গেছে? তাহলে বলছে আপনি এগুলো আমার জন্য কেন করেছেন, এত করার কি কোনো দরকার নেই। বোঝা গেছে? আর এমন এরপরে দুজনে মেনু কার্ডটাকে সে পড়বে, আর মেনু কার্ডটাকে পড়ার পরে এমন সব কমেন্ট করবে যে কমেন্ট গুলো মিস্টার হার্ডকেসেলকে এটা বাধ্য করবে ভাবতে যে এই ছেলেটা সত্যি একটা ব্রেজেন্ট ডগ, এই ছেলেটার মতো ইম্পোর্টেন্ট ছিল আর বোধহয় পুরো ইংলিশ কন্টিনেন্টে, মানে পুরো ইংলিশ স্পিকিং কোনো নেশনের এত বদমাইশ আর বাজে ছেলে নেই। এই ছেলেটাকে কি করে কেটের বিয়ে হতে পারে? কি বলছি বোঝা যাচ্ছে? এরপরে মার্লো এবং হেস্টিংস বেরিয়ে যাচ্ছে, একটু ছেড়ে এসো, এগুলো লাগবে না, কোনোটাই লাগবে না। এরপরে দেখো মার্লো এবং হেস্টিংস বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, সরি মার্লো এবং হার্ডকেসেল বেরিয়ে যাচ্ছে। ওকে, এরপরে দেখো এখানে একটা লাইন আছে, মার্লো বলল, মনে মনে বলল যে এই লোকটা সত্যি একটা ট্রাভেলসাম ফিলো, এই লোকটা সত্যি একটা ট্রাভেলসাম ফিলো, এর মানে ইরিটেটিং ফিলো। কাকে বললো এই কথাটা? এই কথাটা সে মিস্টার হার্ডকেসেলকে বলল যে মিস্টার হার্ডকেসেল সত্যি সত্যি একটা ট্রাভেলসাম ফিলো, ইরিটেটিং ফিলো, এর মতো বাজে লোক আমি পৃথিবীতে কোনোদিন দেখিনি। হার্ডকেসেল বলল স্যার আপনার সাথে মিট করে ভালো লাগলো, এবং তারপরে তিনি বললেন, আন্ডারলাইন করবে, খুব গুরুত্বপূর্ণ লাইন যেটা হবে পরের কোশ্চেন, বলছে এটাই বোধহয় আধুনিক ভদ্রতা, কিন্তু আমি তো জানি এটাকে পুরনো বান্দরামি বলে।
লাইনটার মানে কি বললাম? এটাই বোধহয় আধুনিক ভদ্রতা, কিন্তু আমি তো জানি এটা পুরনো বান্দরামি। মানে আমাদের সময় মার্লো যেভাবে আমার সাথে বিহেভ করছে, আমাদের সময়ে এগুলোকে বান্দরামি বলা হতো, আমাদের সময়ে এগুলোকে নির্লজ্জতা বলা হতো। হয়তো এই আধুনিক যুগে, হয়তো আধুনিক যুগে এটাই হচ্ছে ভদ্রতা। অ্যাকচুয়ালি মিস্টার হার্ডকেসেল কি মিন করতে চাইছেন? মিস্টার হার্ডকেসেল এখানে বলতে চাইছেন যে স্যার চার্লস মার্লো, ফাদার অফ ইয়াং মার্লো, কি বললাম ভাইরা? স্যার চার্লস মার্লো, ফাদার অফ ইয়াং মার্লো, তিনি ডেসক্রাইব করেছেন তার ছেলে মার্লোকে অ্যাজ দ্য মডেল অফ মডেস্টি বলে। আবার কি বললাম? স্যার চার্লস মার্লো, ফাদার অফ ইয়াং মার্লো, তিনি ডেসক্রাইব করেছেন তার ছেলে মার্লোকে কি হিসাবে? অ্যাজ দ্য মডেল অফ মডেস্টি হিসাবে। কিন্তু যে ম্যানারে সে বিহেভ করছে আর যেমন ভাবে সে হার্ডকেসেলের সাথে কথা বলছে, কি বলছি বুঝতে পারছিস? যে ম্যানারে সে বিহেভ করছে আর যেভাবে সে কথা বলছে, বলছে এই কথা বলাগুলো এবং এই ম্যানারিজম গুলো, বলছে এটা ইম্পুডেন্স ছাড়া কিছুই নয়, এটা সেমলেসনেস ছাড়া কিছুই নয়। বুঝতে পারছো? এবং তাই তিনি বুঝতে পারছেন আজকে, তাই তিনি বুঝতে পারছেন যে মার্লোর মধ্যে কোনো মডেস্টি নেই, মার্লোর মধ্যে রয়েছে, মার্লোর মধ্যে রয়েছে ইম্পুডেন্স, মার্লোর মধ্যে রয়েছে সেমলেসনেস। মার্লো একটা নির্লজ্জ ছেলে, ওর মধ্যে কোনো মডেস্টি নেই। তাই স্যার চার্লস মার্লো যেটাকে ভদ্রতা বলেছেন তার বন্ধুকে, বাস্তবে সেটা নোংরামি, বাস্তবে সেটা নির্লজ্জতা। এম আই ক্লিয়ার টু এভরিবডি? বলছেন পুরোনো দিনে আমাদের ঘরের লোক, পুরোনো দিনে আমাদের সব ঘরের লোক এটাকে নির্লজ্জতা বলতো। পুরোনো দিনে আমাদের সব ঘরের লোক এগুলোকে নির্লজ্জতা বলতো। পাচ্ছ বুঝতে? কান ধরে উঠতে বসতে লাগতো পুরোনো দিনে। হয়তো আধুনিক যুগে, ফ্যাশনের যুগে এটাই বোধহয় নতুন ভদ্রতা। শ্বশুর মশাইকে বলা কি রান্না হয়েছে দেখবেন, জুতোটা দেখবেন চুরি যাতে না হয়, এত কে খাবে, এত কে করতে বলেছে, আমি কি জয়নার্স কোম্পানির মেম্বার নাকি আমি কর্পোরেশন অফ বেডফোর্ডের মেম্বার যে আপনি এত কিছু রান্না বান্না করেছেন, উফ এক দুটো আইটেম করলেই হতো। এই ধরনের যে কথা বলছে, ঠিক আছে, সেগুলোর দ্বারা প্রমাণিত হয় যে মার্লোর মডার্ন মডেস্টি অ্যাকচুয়ালি এনসিয়েন্ট ইম্পুডেন্স। কি বললাম? মার্লোর মডার্ন মডেস্টি অ্যাকচুয়ালি এনসিয়েন্ট ইম্পুডেন্স। বাংলাটাকে বোঝার চেষ্টা করবে। পরের কোশ্চেন, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28, বয়েজ এন্ড গার্লস ইন ফ্রন্ট অফ ইউ। কোশ্চেন নাম্বার 28 ইন ফ্রন্ট অফ, এই লাইনগুলো কোট করে নেবে, ঠিক আছে? আমি শুধু মডার্ন মডেস্টি করে ছেড়ে রাখছি, পুরো লাইনটাকে পরবর্তী ক্ষেত্রে ক্লাস শেষের পরে কোট করে নেবে, ঠিক আছে? তারপরে এক্সপ্লেন, ঠিক আছে? উত্তরে চলে যাও, উত্তরে চলে যাও। লেখো, স্যার চার্লস মার্লো, কমা, father of young Marlowe, Sir Charles Marlowe, father of young Marlowe, has described, Sir Charles Marlowe, comma, father of young Marlowe, has described his son Marlowe, as the model of modesty, as the model of modesty. কি বললাম? Sir Charles Marlowe, comma, father of young Marlowe, has described his son Marlowe as the model of modesty. But the manner he behaves, B-E-H-A-V-S, behaves and talks with Hardcastle, is nothing but impudence, is nothing but impudence. হয়েছে? বললাম, but the manner he behaves and talks with Hardcastle is nothing but impudence, is nothing but impudence. ঠিক আছে? লেখো, দাস মার্লো বা ইয়াং মার্লো, লেখো, এখানে দুজন মার্লো বলছি তো,
This young Marlowe is an impudent fellow. Is an impudent fellow in Mr. Hardcastle's opinion. In Mr. Hardcastle's opinion. কি বললাম? তাই ইয়াং মার্লোকে আমরা একজন ইম্পুডেন্ট ফিলো বলতে পারি। Thus young Marlowe is an impudent fellow in Mr. Hardcastle's opinion. ঠিক আছে, লেখো his modesty বা লেখো his so-called modesty, his so-called modesty is actually an impudence. মানে তার so-called ভদ্রতা বাস্তবে একটা নির্লজ্জতা, মানে বাস্তবে সে নির্লজ্জ, তাকে ভদ্রভাবে তার সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে। বলছে এই তো তোমার ভদ্রতা, এই তো তোমার ভদ্রতা, এই ভদ্রতা আমি বুঝে গেছি, একদম ফালতু ছেলে। ঠিক আছে, মানে একদমই তোমার বুঝতেই পারছো এরা দুজনকে ভুল ভাবছে। আমি আবার বলছি, এরা দুজনে ভুল ভাবছে, দুজনেই ঠিক আবার দুজনেই ভুল। মার্লো যেভাবে বিহেভ করছে একটা ইনে সেভাবে একজন কাস্টমার বিহেভ করবে একজন প্রফেশনাল ইনকিপারের সাথে, কারণ তাকে তার নিজের প্রফিটটা বুঝতে হবে। ব্যাপারটা বুঝতে পারছি? আবার মিস্টার হার্ডকেসেল যেমন ভাবে বিহেভ করছেন সেভাবে বিহেভ করা দরকার, কারণ এইভাবেই একটা ইমোশনাল সম্পর্কে একজন হোস্ট একজন গেস্টের সাথে বিহেভ করে। তাই দুজনেই ঠিক দুজনে ভুল, এটা সিচুয়েশন আইরনি আর সবকিছুর মূলে রয়েছে। ঠিক আছে, দ্য লেজেন্ডারি, দ্য গ্রেট, দ্য সেলিব্রেটেড, দ্য সাকসেসফুল, দ্য ওয়ান এন্ড অনলি টনি লাম্পকিন। ঠিক আছে, এরপরে দেখো হেস্টিংস বলছে একাকী, দিস ফিলোড সিভিলিটিজ বিগিন টু গ্রো ট্রাভেলসাম। এরপরে লক্ষ্য করো এখানে দিস ফিলোড সিভিলিটিজ মানে ফর্মাল and gentle behavior, formal and gentle behavior of Mr. Hardcastle. বলছে মিস্টার হার্ডক্যাসেলের যে ফর্মাল এবং জেন্টল বিহেভিয়ার আছে এটা খুব ট্রাবলসাম লাগছে। ট্রাবলসাম মানে এটা খুব প্রবলেমেটিক লাগছে, পাচ্ছ বুঝতে? এরপরে সে বলছে বাট হু ক্যান বি অ্যাংরি অ্যাট দোজ অ্যাসিডিউটিজ। অ্যাসিডিউটিজ মানে ল্যাবোরিয়াস অ্যাক্টিভিটিজ। আবার বলছি অ্যাসিডিউটিজ কথাটা মানে হচ্ছে ল্যাবোরিয়াস অ্যাক্টিভিটিজ। ঠিক আছে, আবার বলছি অ্যাসিডিউটিজ কথাটা মানে কি বললাম? ল্যাবোরিয়াস অ্যাক্টিভিটিজ হুইচ আর মিন টু প্লিজ হিম। বলছি কে রেগে যাবে এই অ্যাসিডিউটিজ গুলোর উপরে যেগুলো তাকে প্লিজ করার জন্যই করা হয়েছে? এ কি, এ আমি কাকে দেখছি? এ তো মিস নেভিলে, এ এখানে কি করছে? ও ভাবছে এটা একটা ইন, এবং ইনে কি করে মিস নেভিলে এলো। তোমাদেরকে আরেকবার বলে রাখি, এটা ইন নয়, এটা মিস্টার হার্ডকেসেলের বাড়ি, আর এই বাড়িতেই মিস নেভিলে ম্যাডাম থাকেন। ব্যাপারটা বোঝা গেছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপরে প্রবেশ করেছে, কে প্রবেশ করেছে? এন্টার মিস নেভিলে। হু এন্টার্স? মিস নেভিলে এন্টার্স। বলছে মাই ডিয়ার হেস্টিংস, এ কি আনএক্সপেক্টেড গুড ফরচুন, এ কি দুর্ঘটনা, এরকম করে আমাদের হবে হ্যাপি মিটিং, আমি কোনোদিন ভাবিনি। হেস্টিংস বলছে আমিও তো তোমাকে এই প্রশ্নই জিজ্ঞাসা করতে চাই, আমি কোনোদিন ভাবিনি আমি আমার প্রিয়তমা কনস্ট্যান্সের সাথে দেখা করতে পারবো কোনো একটা ইনে। তখন মিস নেভিলি বলছে ইন? ও মাই গড, তুমি ভুল করেছো, এখানে আমার আন্ট থাকে, আমার গার্ডিয়ান। ঠিক আছে, আন্ট বলতে মিসেস হার্ডক্যাসেল। বলছে এখানে আমার আন্ট থাকেন, আমার গার্ডিয়ান থাকেন, কে তোমাকে বললো এটা একটা ইন? তখন হেস্টিংস বলছে মাই ফ্রেন্ড মিস্টার মার্লো, যার সাথে আমি এখানে এলাম, আমাদেরকে তো এখানে পাঠানো হয়েছে ইন বলে। আই অ্যাসিওর ইউ, অ্যাসিওর ইউ মানে প্রমিস ইউ, আমি তোমাকে গ্যারান্টির সাথে বলছি আমাদেরকে পাঠানো হয়েছে এটাকে ইন বলে। একটা ইয়াং ফিলো, ইয়াং ফিলো বলতে ইয়াং ম্যান, তোমরা বুঝতেই পারছো ইয়াং ম্যানটি কে? পারছো বুঝতে? এটি হচ্ছে টনি। বলছে যার সাথে আমাদের দেখা হয়েছিল একটি বাড়িতে। ঠিক আছে, হার্ড বাই মানে ক্লোজ বাই, হার্ড বাই মানে ক্লোজ বাই, ডাইরেক্টেড আস হিদার মানে ইনস্ট্রাক্টেড আস টু কাম হিয়ার, ইনস্ট্রাক্টেড আস টু কাম হিয়ার। বলছে একটি ছেলের সাথে দেখা হয়েছিল অদূরে, একটি ছেলের সাথে দেখা হয়েছিল অদূরে, এবং তার নাম হচ্ছে কি নাম যেন? টনি লাম্পকিন। বলছে ওই ছেলেটি তো আমাদেরকে এখানে পাঠালো। তখন মিস নেভিলের সাথে সাথে বুঝে গেছে যে
এই পুরো ধরিত্রীর বুকে নিজের বোনের উডবি হাজব্যান্ড জামাইয়ের সাথে, এখনো বিয়ে হয়নি যদিও, তার সাথে ট্রিক করবে, এই পুরো ধরিত্রীর বুকে এরকম মানুষ একটিই রয়েছে, এবং সেটি হচ্ছে টনি লামকিন। এটা আর অন্য কেউ যে করবে না, পৃথিবীর কারো পক্ষে এটা করা সম্ভব নয়, এটা নেভিলে জানে। তখন বলছে সার্টেনলি, সার্টেনলি মানে সিওরলি, সিওরলি এটা হচ্ছে আমার হোপফুল কাজিনের ট্রিক। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে? বলছে যার কথা তুমি আমাকে অনেক সময় বলতে শুনেছো, এবার সে বেদম হাসে, হা 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 হা। বলছে হি, সেই ছেলেটা যাকে তোমার আন্ট তোমার জন্য ঠিক করে রেখেছেন। তোমার আন্ট বলতে মিসেস হার্ডকেসেল। আর ঠিক করে রেখেছেন মানে কি? মিসেস হার্ডকেসেল ঠিক করে রেখেছেন যে টনির সাথে নেভিলের বিয়ে হবে। আচ্ছা, সেই ছেলেটা যাকে আমি ভয় পাই, যাকে আমি ভয় পাই, যার উপর আমার অ্যাপ্রিহেনশন রয়েছে, মানে কি, যার উপর আমার আতঙ্ক রয়েছে, আমার মধ্যে এংজাইটি রয়েছে। কেন রয়েছে? কারণ সে যদি তোমাকে বিয়ে করে নেয় তাহলে আমার কি হবে? ব্যাপারটা বোঝা যাচ্ছে? তারপরে ইভেনচুয়ালি সে হচ্ছে আমার শত্রু, হচ্ছে সেই ছেলেটা না। তখন বলছে আহা, তোমার ভয় পাওয়ার কিছুই নেই। দেখো ফিয়ার ওয়ার্ডটা আছে, তার মানে অ্যাপ্রিহেনশন মানে কি? এই ফিয়ার। তোমার ওকে ভয় পাওয়ার কিছুই নেই, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তুমি ওকে অ্যাডোর করবে, মানে অ্যাডোর বলতে লাভ, তুমি ওকে ভালোবাসবে। যদি তুমি জানতে পারো সে কত আমাকে ঘৃণা করে, ডেসপাইস মানে হেড, পাচ্ছে বুঝতে? সিচুয়েশন বোঝার চেষ্টা করে। এই প্রথম শুনলাম যে সে আমাকে এত বেশি ঘৃণা করে, এটা শুনলে তোমার ভালো লাগবে। দিস ইজ এ সারপ্রাইজিং প্লে বয়েজ এন্ড গার্লস। যেখানে টনি লামকিন মিস নেভিলেকে এত বেশি ঘৃণা করে, যে কারণের জন্য বলছে তুমি এটা শুনলে তোমার খুব ভালো লাগবে, তোমার মনের মধ্যে প্রচন্ড রকম ভালো লাগা তৈরি হবে যদি তুমি এটা শুনতে পাও যে সে আমাকে কত বেশি ঘৃণা করে। বলছে মাই আন্ট নোজ ইট টু, আমার আন্টও এটা জানেন। আমার আন্ট বলতে মিসেস হার্ডকেসেল, and has undertaken to quote me for him, and actually begins to think that she has made a conquest. Underline করো। বলছে আমার আন্ট ভেবে নিয়েছেন যে তিনি বোধহয় জিতে গেছেন। আমার আন্ট ভেবে নিয়েছেন যে তিনি বোধহয় জিতে গেছেন। বুঝতে পারছো? তার মানে আমি যেন তার ছেলেকে বাস্তবে ভালোবেসে ফেলেছি, এটা আমার আন্ট ভেবে নিয়েছেন, যদিও রিয়েলিটি ইজ কমপ্লিটলি আদারওয়াইজ। ঠিক আছে, মানে আমি মিসেস হার্ডকেসেলের সামনে ভান করি যে আমি টনিকে ভালোবাসি, যেখানে আমি তোমাকে ভালোবাসি। বুঝতে পারছো? আর আমি টনির সামনে অভিনয় করি যে টনি আমি তোমাকে ভালোবাসি, আর তাই তো টনি ওকে এত বেশি ঘৃণা করে, তাই তো টনি ওকে এত বেশি ঘৃণা করে। ব্যাপারটা বাংলা বোঝা যাচ্ছে? তাহলে লাইনটাকে বোঝার চেষ্টা করো, হোয়াট আই মিন টু সে। বলছে তোমার ভয়ের কোনো কারণ নেই টনি লামকিনকে। টনি লামকিন আমাকে ঘৃণা করে, টনি যদি আমাকে ভালোবাসতো, টনি যদি আমাকে বিয়ে করতে চাই, তখন তুমি ওর সাথে গন্ডগোল লাগতে, তুমি ওকে খারাপ ভাবতে, দিস এন্ড দ্যাট, সেগুলো মানা যেত। কিন্তু এখন তোমার ওকে ঘৃণা করে লাভ নেই, এখন তোমার, ঠিক আছে, ওর প্রতি তোমার খারাপ লাগিয়ে লাভ নেই। হেস্টিংস বলছে ও ইউ ডিসেম্বলার, ডিসেম্বলার মানে প্রিটেন্ডার, হে ছলনাকারী। হ্যাঁ, এই ওয়ার্ডটা পেয়েছি, ছলনাকারী, ছলনাকারী, তুমি ছলনাকারী। কাকে বলছে? কি যেন নাম, কনস্ট্যান্স নেভিলেকে বলছে। কেন বলছে? কারণ এই যে তুমি টনিকে বুঝিয়েছো টনিকে ভালোবাসো, মিসেস হার্ডকেসেলকে বুঝিয়েছো তুমি টনিকে বিয়ে করতে চাও, বাস্তবে তুমি আমাকে ভালোবাসো, তাহলে এতগুলো লোককে ঠকিয়ে রেখেছো, এই ধরনের এতগুলো লোকের চোখে ধুলো দিয়েছো, তাহলে তুমি অবশ্যই ছলনাকারী। ইউ আর লিটারালি আ প্রিটেন্ডার, ইউ আর লিটারালি আ ডিসেম্বলার। বলছে কনস্ট্যান্স, এরপরে নামটা বলেছে কনস্ট্যান্স নেভিলে, আমি যদিও আগে বলেছি বোধহয়। বলছে ইউ মাস্ট নো মাই কনস্ট্যান্স, I have just seized this happy opportunity of my friend's visit here to get admittance into the family. তুমি কি জানো আমার বন্ধু এই বাড়িতে পাত্রী দেখতে এসেছে বলে আমি বন্ধুর সাথে পরে এসেছি, তাছাড়া আমি কি তোমার ঘরে আসতে পারি? আমি এই বাড়িতে এসেছি কেন? আমার বন্ধু পাত্রী দেখতে এসেছে। The horses that carried us down are now fatigued. Fatigued মানে টায়ার্ড, শুধু টায়ার্ড নয়, টায়ার্ড মানে এক্সট্রিমলি টায়ার্ড, এক্সজস্টেড মানে আর কোনো এনার্জি নেই। কি করে এনার্জি থাকবে ভাই? 20 কিলোমিটার রাস্তাতে তুমি যদি 60 কিলোমিটার করে আসো, ঠিক আছে, এত জায়গাকে, সহজ রাস্তাকে যদি তুমি জটিল করে আসো, বুঝতে পারছো, তাহলে ঘোড়ার গাড়িতে চেপেলে ঘোড়া তো ক্লান্ত হয়ে যাবে। ঘোড়াকে আসার সময় মারলো, বলেছে ঘোড়া 20 কিলোমিটার যাবো,
ঘোড়া বলেছে ঠিক আছে স্যার 20 কিলোমিটার নিয়ে যাও, দিয়ে দেখছে 60 কিলোমিটার নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ঘোড়া বলছে ঠিক আছে চলুন, 60 কিলোমিটার নিয়ে যাচ্ছেন তো চলুন, কোনো চাপ নেই, ঠিক আছে, কিন্তু আমি ক্লান্ত হয়ে যাব, এখন আমি টানা 2 দিন ঘুমাবো। বুঝতে পারছি? তাহলে বলছে যে ঘোড়াগুলো আমাদেরকে নিয়ে এসেছে সেগুলো পুরোপুরি ক্লান্ত হয়ে গেছে, and they will soon be refreshed. Refreshed মানে they will recover their energy, they will be revived soon. এখানে be refreshed মানে be revived soon, তারা খুব তাড়াতাড়ি রিভাইভড হবে। আর যখনই ঘোড়াগুলো হয়ে যাবে সতেজ, যখনই ঘোড়াগুলো হারিয়ে যাওয়া শক্তিকে ঘোড়াগুলো আবার যখন জিতবে, বলছে মাই ডিয়ারেস্ট গার্ল, তুমি তোমার ফেথফুল হেস্টিংস এর উপর ভরসা রাখবে। ফেথফুল হেস্টিংস মানে যে হেস্টিংস তোমাকে কথা দিয়েছে যে ভালোবেসেছি যখন বিয়ে করবোই, বলছে তুমি ট্রাস্ট রাখবে তোমার ফেথফুল হেস্টিংস এর উপর। আন্ডারলাইন করবে, এই জায়গাটাও পড়াবো আমি। আমরা পৌঁছে যাব ফ্রান্সে, যেখানে কৃতদাসদের বিয়েকেও সম্মানের সাথে গ্রহণ করা হয়। তোমরা জানো ম্যারেজ ল, লতে একটা চ্যাপ্টার আছে সেমিস্টার 1-এ, বুঝতে পারছো? ম্যারেজ অ্যাক্ট, হিন্দু ম্যারেজ ল। তাহলে বোঝার চেষ্টা করো, ম্যারেজ লজ ওয়ার ভেরি লিবারাল ইন ফ্রান্স। ম্যারেজ ল, বিয়ের আইনগুলো খুব লিবারেল। কোথায়? ফ্রান্সে, যেখানে যে কোনো লোকের বিয়ে, ইভেন একটা কৃতদাসের বিয়েকেও সেখানে হ্যাপিলি অ্যাপ্রুভ করা হয়, এবং সেই বিয়েটাকে ওয়ান্স দ্য ম্যারেজ ওয়াজ সোলেমনাইজড, দ্য ম্যারেজ ওয়াজ রেসপেক্টেড বাই অল। মনে রাখবে, হিয়ার ইজ এ রেফারেন্স টু দ্য আনপপুলার রয়্যাল ম্যারেজ অ্যাক্ট অফ 1772। এখানে একটা আনপপুলার ম্যারেজ অ্যাক্টের রেফারেন্স দিচ্ছেন অলিভার গোল্ডস্মিথ। আনপপুলার ম্যারেজ অ্যাক্ট, এমটা ক্যাপিটাল করবে প্লিজ। আনপপুলার ম্যারেজ অ্যাক্ট অফ 1772, 1772 সালে একটা আনপপুলার ম্যারেজ অ্যাক্টের রেফারেন্স দিচ্ছেন এই পার্টিকুলার জায়গার মধ্যে। ঠিক আছে, এবং এই ম্যারেজ অ্যাক্ট 1772 সালের ম্যারেজ অ্যাক্ট কি করে? which restricted relations of the king from marrying whom they pleased. এবং এই ম্যারেজ অ্যাক্ট বলে যে হে রাজা, আপনি চাইলে যে কাউকে খুশি আপনি বিয়ে করতে পারবেন না। এরপরে বলে রাখি, উইলিয়াম হেনরি, যিনি ছিলেন ডিউক অফ গ্লাউসেস্টার এবং রাজার ভাই, মনে রাখবে, উইলিয়াম হেনরি যিনি ছিলেন ডিউক অফ গ্লাউসেস্টার, তিনি প্রাইভেটলি মানে গোপনে, সিক্রেটলি এবং ইনলিগেলি, ঠিক আছে, কারণ প্রভিশন অফ দ্য ম্যারেজ অ্যাক্টকে তিনি ভায়োলেট করেছিলেন, তাই বলছি আমি ইনলিগেলি, তিনি বিয়ে করেছিলেন একজন মহিলাকে যিনি ছিলেন বিধবা, যার নাম ছিল লেডি ওয়ার্ল্ডি গ্রেভ। আবার বলছি, উইলিয়াম হেনরি, এগুলো রেকর্ডিং এ বারবার প্লে করে শুনবে, বুঝতে পারছো? আমি বারবার এখন আর রিভাইজ করছি না, এগুলো রেকর্ডিং এর ফ্যাসিলিটি, বুঝতে পারছো? উইলিয়াম হেনরি যিনি ছিলেন ডিউক অফ গ্লাউসেস্টার, GLOUCESTER, he had secretly and illegally married Lady Waldegrave, WALDEGRAV, যিনি ছিলেন একজন উইডো, বিধবা, যাকে তিনি ভালোবাসতেন। পাচ্ছ বুঝতে? এরপরে মনে রাখবে, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। মনে রাখবে, এই নাটকটা যেদিন মঞ্চস্থ হয়েছিল না, এই নাটকটা যেদিন মঞ্চস্থ হয়েছিল সেদিন ডিউক অফ গ্লাউসেস্টার, এটা ফার্স্ট নাইট, যেদিন প্রথম রাত্রে এই নাটকটা মঞ্চস্থ হচ্ছে, সেদিন ডিউক অফ গ্লাউসেস্টার উইলিয়াম হেনরি তিনি দর্শক আসনে বসেছিলেন, এবং এই লাইনটা যখন তিনি শুনেছিলেন, পাচ্ছ বুঝতে, তখন তিনি হাততালি দিয়েছিলেন এবং বললেন, অলিভার গোল্ডস্মিথ, সত্যি তোমার সাহস আছে, কারণ এই লাইনটার মাধ্যমে তুমি ওই ম্যারেজ অ্যাক্টটাকে অ্যাটাক করেছো। পাচ্ছ বুঝতে? ব্যাপারগুলোকে জানতে হবে। আমি কি বললাম, এই নাটকটার এই লাইনটা যখন বলছে, বুঝতে পারছো, তখন হাততালির পর হাততালি পড়ছে, কারণ সেখানে কে বসে রয়েছে দর্শক আসনে? উইলিয়াম হেনরি ডিউক অফ গ্লাউসেস্টার বসে রয়েছে। পাচ্ছ বুঝতে? এটা 1772 সালের ম্যারেজ অ্যাক্টকে এখানে একটা স্ক্যাদিং ব্ল্যাটান্ট অ্যাটাক করা হচ্ছে। বুঝতে পারছো যে বিয়ের ক্ষেত্রে আবার কি রেস্ট্রিকশনস, ব্যাপারটা বোঝা যাচ্ছে? তার মানে দ্য লজ, ম্যারেজ লজ ওয়ার নট লিবারেল। কি বললাম, এম আই ক্লিয়ার টু এভরিবডি? যে রেফারেন্স, যে হিস্ট্রির ঘটনাটা জানালাম, প্রত্যেকে বুঝতে পেরেছো তো? তার মানে কি বুঝলে? দ্য ম্যারেজ লজ ওয়ার নট লিবারেল ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে ম্যারেজ লজ লিবারেল ছিল না। ম্যারেজ ল এর উপর অনেক রেস্ট্রিকশন ছিল, এবং এই ম্যারেজ ল এর উপর এই রেস্ট্রিকশন গুলো একটা বিল এনে, বিল বলবো না, একটা অ্যাক্ট এনে, প্রভিশন, একটা অ্যাক্ট এনে এই ম্যারেজ ল এর মানে এর মধ্যে যে লিবার্টিটা ছিল, সেই লিবার্টিটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছিল। বয়েজ এন্ড গার্লস, উইথ ইউর ডিউ, মানে উইথ ইউর ডিউ পারমিশন, আই জাস্ট ওয়ান্ট টু সে, ঠিক আছে? এবং এই জায়গার মধ্যে বলা হচ্ছে যে ফ্রান্সে যাও, বলছে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব, আর পালিয়ে যেয়ে পরে
আমি লন্ডনে বিয়ে করবো না, কারণ লন্ডনে বিয়ে করলে তো আমাদের বিয়েটাকে স্বীকৃতি দেবে না। কারণ লন্ডনের মধ্যে রয়েছে কি, ম্যারেজ অ্যাক্ট, 1772 ম্যারেজ অ্যাক্ট, যেখানে যে কেউ বিয়ে করলে সে বিয়েটা অ্যাপ্রুভ হয় না। ইভেন রাজারাও, ব্যাপারটা বুঝতে পারছো, রাজাদের উপরেও কি ছিল, তোমার কি বলবো, এই বিয়ের উপর রেস্ট্রিকশন ছিল। এবং তার জন্য আমি কোথায় চলে যাব, আমি চলে যাব ফ্রান্সে। কারণ ফ্রান্সে যে কারো বিয়ে, যে কারোর সাথে বিয়ে করো, কোন চাপ নাই। সেখানে বিয়েটাকে সবসময় তোমার অ্যাপ্রুভ করা হতো, বিয়েটাকে গ্রান্ট করা হতো, বিয়েটাকে অ্যাপ্রিসিয়েট করা হতো। ইভেন কৃতদাস, তোমরা জানো তখনকার দিনে কৃতদাসদের মানুষের মার্কেট হতো, স্লেভ মার্কেট ছিল। এখনকার দিনে যেমন ভেজিটেবল মার্কেট আছে, ফিশ মার্কেট আছে, সেরকম তখনকার দিনে স্লেভ মার্কেট ছিল। সে স্লেভ মার্কেটে কৃতদাসদেরকে কেনা বেচা হতো, মানুষ পণ্যের মতো বিক্রি হতো। হ্যাঁ কিনা, সংসারী মানুষকে হঠাৎ করে তুলে নিয়ে যে পরে অন্য জায়গায় বিক্রি করে দেওয়া। একটা বিখ্যাত নোভেল লিখেছিল, মানে নোভেল ছিল আঙ্কেল টম স্কেভিং। সেই নোভেলের মধ্যে এই স্লেভারি জিনিসটা কতটা, মানে কি বলবো, কতটা জটিল, স্লেভারি জিনিসটা ঠিক কতটা পেইনফুল, স্লেভারি জিনিসটা কিরকম ড্রাজারের মতো মানুষের কাঁধে বসে, সেটাকে ওখানে পরিষ্কার ভাবে জানানো হয়েছে। ব্যাস, যা বলার বললাম, ঠিক আছে। এরপরে এই পার্টিকুলার লাইনটা, উই শ্যাল সুন বি ল্যান্ডেড ইন ফ্রান্স, এই লাইনটাকে এক্সপ্লেন করব। এই লাইনটাকে আমি এক্সপ্লেন করব। কোয়েশ্চেন নাম্বার 29, উই শ্যাল সুন বি ল্যান্ডেড ইন ফ্রান্স। উই শ্যাল সুন বি করে ছেড়ে দিলাম, এক্সপ্লেন, স্পিকারকে কি বলতে চাইছে লেখো। জর্জ হেস্টিংস makes this remark to George Hastings makes this remark to, এই রিমার্কটা করছেন to his beloved, কি যেন নামটা, কনস্ট্যান্স নেভিলে। দেখো, this speech alludes to the unpopular Marriage Act of 1772, which restricted the marriage of the kings, which restricted the marriage of the kings. Thus, the law of marriage in England was very stern, However, marriages were liberal, খুব স্বাধীন ব্যাপার ছিল। কোথায়? In France, FRANC, in France, where যেখানে a man, comma, even a slave, comma, was free, where a man, comma, even a slave was free to marry whom he pleased, বা whom he pleased, ঠিক আছে। all the marriages were respected by all, প্যারাগ্রাফ চেঞ্জ করো। কি যেন নামগুলোই ভুলে যাচ্ছে। ছেলেটার কি নাম যে বিয়ে করতে চাইছে, কমেন্টে বলো ফার্স্ট। হেস্টিংস, ইয়া, দেখো, হেস্টিংস means to say that he would marry Miss Neville in France, since their marriage
was, but since their marriage will not be approved in England, যেহেতু তাদের বিয়েটা অ্যাপ্রুভ হবে না ইংল্যান্ডে, এবং সেই কারণে চলে যাবে, কোথায় চলে যাবে? সেই কারণে চলে যাবে ফ্রান্সে, এবং ফ্রান্সে যে বিয়ে করবে। বলছে আমাদের এই বিয়েটাকে মানবে না, এই বিয়েটাকে এখানে মানবে না, তাই চলো আমরা চলে যাই ইংল্যান্ডে, চলে যাই, এই মাফ করবে ফ্রান্সে চলে যাই, ওখানে ম্যারেজ ল অনেক লিবারাল, এবং ওখানে যে পরে বিয়ে করবো কোনো চাপ নেই বস। ঠিক আছে, চলো উত্তরটা আমি আরেকবার পড়ে দিচ্ছি। George Hastings makes this remark to his beloved Constance Neville. This speech alludes to the unpopular Marriage Act of 1772, which restricted the marriage of the kings. Thus, the law of marriage in England was very stern. However, marriages were liberal in France, where a man, even a slave, was free to marry whom he pleased. যেখানে একটা কৃতদাসও নিজের মতো করে যে কাউকে খুশি বিয়ে করতে পারে। All the marriages were respected by all. সব বিয়েকে সবাই সম্মান করে। Hastings means to say that he would marry হচ্ছে তোমার মিস নেভিলে in France, since the marriage will not be approved in England. ঠিক আছে, since their marriage, যেহেতু তাদের বিয়েকে অ্যাপ্রুভ করবে না ইংল্যান্ডে, এবং তাই ওখানে যাবে এবং ওখানে যে বিয়ে করবে। আশা করি কোনো সমস্যা নেই, প্রত্যেকে লিখতে পেরেছো, যারা মিস করছো পরে রেকর্ডিং থেকে লিখবে। এরপরে দেখো মিস নেভিলে বলছে কোনো তো চাপ নেই। এরপর দেখো অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। প্রেমিক বলছে চলো, ঘোড়া যখনই শক্তিশালী হয়ে উঠবে, ঘোড়াগুলো এখন 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 ক্লান্ত, কিন্তু ঘোড়াগুলো যে মুহূর্তে শক্তিশালী হয়ে উঠবে, এবং ঠিক সেই মুহূর্তে, ঠিক অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, ঠিক সেই মুহূর্তে আমি যাব, এবং তারপরে আমাদের বিয়ে হয়ে যাবে। ডাইরেক্ট এখান থেকে ফ্রান্স, হ্যাঁ ফ্রান্স যেতে হলে আটলান্টিক মহাসাগরে একটা অংশ আছে যাকে ইংলিশ চ্যানেল বলে, সেটা ক্রস করতে হবে। ওটা ক্রস করতে হলে নৌকা টোকা নিতে হবে। তুমি ভেবো না ঘোড়ায় করে চলে যাবে ফ্রান্সে, ওরকম কোনো রুট নেই। বাচ্চা বুঝতে? আর যদি পক্ষীরাজ হয় তাহলে আমার বলার কিছু নেই। মিস নেভিলে বলে আমি তো তোমাকে বলেছি that though ready to obey you, yet I should leave my little fortune behind with reluctance. Reluctance মানে লেখো আনউইলিংনেস। আবার বলছে রিলাক্টেন্স কথাটা মানে কি, বয়েজ এন্ড গার্লস কালেক্টিভলি, রিলাক্টেন্স মানে আনউইলিংনেস। বলছে আমি তো তোমাকে বলেছি যে আমার তোমার কথা শুনতে কোনো অসুবিধা নাই। আমি তো তোমাকে বহুবার বলেছি গুরু যে আমার তোমার কথা শুনতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি না এই গয়নাগুলোকে স্বইচ্ছায় ছেড়ে যেতে পারবো না। আমি এই গয়নাগুলোকে স্বইচ্ছায় ছেড়ে যেতে পারবো না। দ্য গ্রেটেস্ট পার্ট অফ ইট মানে জুয়েল, আমার গয়নার গ্রেটেস্ট পার্ট, এটা আমাকে দিয়ে গেছেন আমার আঙ্কেল, যিনি ছিলেন ইন্ডিয়া ডিরেক্টর। ইন্ডিয়া ডিরেক্টর মানে ডিরেক্টর অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতের ডিরেক্টর কে হবে রে ভাই? ডিরেক্টর অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার মানে বুঝবো ভারতের এই গয়না ওখানে গেছে। এবং নেভিলের উপর আমার ইস্ট ইন্ডিয়া কথাটা দুবার লিখছি, কেন লিখছি আই ডোন্ট নো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখানে ইন্ডিয়া ডিরেক্টর বলতে কি বললো? ডিরেক্টর অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার মানে এখান থেকে বিভিন্ন রকম গয়না টয়না গুলো গেছে, এবং সেই সমস্ত গয়নায় বোধহয় ও পড়ছে। আমি জানি না এগুলো সব ভারত থেকে গেছে কিনা, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এখান থেকে লুটতরা চালিয়েছে। এখান থেকে সবকিছু নিয়ে যে এই জিনিসগুলোকে ওরা নিজেদের মতো করে তোমার কি বলবো ইউজ করেছে। তাই আমার এই গয়নার উপর মানে ঠিক কেমনই যেন লাগছে। এই গয়নাগুলো হারিয়ে গেলে ভালো হয়, এবং হারিয়েও যাবে বোধহয় পরবর্তী ক্ষেত্রে। বলছে আমার এই গয়নাটা কে দিয়ে গেছেন, তাহলে এটা এক নম্বরে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, যে এই গয়নাটা মিস নেভিলের কাছে যে গয়নাটা আছে, এবং সেই গয়নাটা কে দিয়েছেন? তার এক আঙ্কেল, তিনি দিয়ে গেছেন। আই হ্যাভ বিন ফর সাম টাইম পারসুয়েডিং মাই আন্ট টু লেট মি উইয়ার দেম। আর আমি আমার আন্টকে বলছি মানে মিসেস হার্ডকেসেলকে বলছি যে প্লিজ আমাকে একবার অন্তত পড়তে দাও, এবং আমার মনে হয় আমি সফলতা পাবো মানে আমার আন্ট অবশ্যই সেগুলো পড়তে দেবেন। আর যে মুহূর্তে গয়নাগুলো আমার পজেশনে আসবে সেই মুহূর্তে আমি তোমার, ঠিক আছে, এবং গয়না আমার, এবং আমরা চলে যাব ফ্রান্সে, এবং তারপরে বিয়ে করব। তার মানে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নাই বস, there is no problem, you know.
ঠিক আছে, ইন ম্যারেজ কোন রকম কোনো সমস্যা নেই বিয়েতে, কিন্তু একটাই সমস্যা, এখন যদি তোমার কথা শুনে এখান থেকে পালাই, বুঝতে পারছো, তাহলে আমার আর গয়নাগুলো পাওয়া যাবে না। আর গয়নাগুলো যাতে বাড়ির গয়না, দীর্ঘদিন জুড়ে মিসেস হাডকেসেল নিজের কাস্টাডিতে রেখেছিলেন এই গয়নাটা, এবং তার জন্য তিনি বলেন যে বাড়ির গয়না যাতে করে বাড়িতেই থাকে, আবার বলছি বাড়ির গয়না যাতে করে বাড়িতেই থাকে, সেই কারণের জন্য তিনি কোনো অবস্থাতে মানে তিনি চান না, তিনি কোনো অবস্থাতে তিনি চান না, কি চান না বলতো, তিনি চান না যে এর ওর সাথে বিয়ে হোক। ঠিক আছে, মানে কনস্ট্যান্স নেভিলের অন্য কারোর সাথে বিয়ে হোক, মানে কনস্ট্যান্স লেভেলের শুধুমাত্র টনির সাথে বিয়ে হোক, এটা তিনি কেন চান জানো? যাতে এই সমস্ত গয়নাগুলো, বাড়ির গয়নাগুলো বাড়িতেই থাকে, এটা একমাত্র তার প্ল্যান, প্রোগ্রাম, দিস ইজ অল। বলছে ওয়ান্স আই উইল গেট দ্য জুয়েল ইনটু মাই পজেশন, একবার যদি আমি এই জুয়েলগুলোকে আমার পজেশনে পেয়ে যাই, তাহলে আমি চলে যাব তোমার সাথে। তখন হেস্টিংস বলছে দেখো, এটা একটা এন্টি সেন্টিমেন্টাল অ্যাপ্রোচ, এটা একটা এন্টি সেন্টিমেন্টাল অ্যাপ্রোচ, কারণ যেখানে ইমোশনে সবকিছু হবে না, আবেগে আজকে পালাবো গয়নাগুলোকে ছেড়ে দিয়ে, পরবর্তী ক্ষেত্রে আমরাই বুঝবো যে আমরাই লুজার হয়েছি। তখন হেস্টিংস বলছে প্যারিস দ্য বাওয়েল, খুব মন দিয়ে শুনবে, মানে প্যারিস মানে মুছে যাক, ডেস্ট্রয়। বলছে আমি আমি মানে তোমার কি বলবো, মানে লেট ইউর জুয়েলস বি লস্ট, আমি জুয়েলের কথা ভাবি না, এখানে বাওয়েল বলতে জুয়েল, তোমাকে আমি চাই, তোমার গয়না কেন। আর ইন দ্য মিন টাইম মাই ফ্রেন্ড মার্লো মাস্ট নট বি লেট ইনটু হিজ মিস্টেক, আন্ডারলাইন করবে, এখানে বন্ধুত্বটাকে কাজে লাগাচ্ছে কি লাগাচ্ছে না, তুমি একটা জিনিসকে বোঝার চেষ্টা করো। হেস্টিংস অলরেডি জেনে গেছে যে মিস্টেক অফ দ্য নাইটটা কি, নেভিলে অলরেডি জেনে গেছে মিস্টেক অফ দ্য নাইটটা কি, কিন্তু মার্লোকে জানানো হবে না, বোঝা গেছে। কারণ কি, মার্লোকে যদি এই মুহূর্তে বলা হয় যে ভাই উই হ্যাভ জাস্ট, মানে কি বলবো, আনইনটেনশনালি বলো, অ্যাক্সিডেন্টালি বলো, আননোয়িংলি বলো, কোন একটা রিজনের দ্বারা, ঠিক আছে, উই হ্যাভ কমিটেড আ ব্লান্ডার, if marlo if Marlo ever came to know about the mistake that he committed in that particular night, at that time he would take immediate decision to leave the house of Mr. Hardcastle, and whenever he would take the decision to leave the house of Mr. Hardcastle, কি যেন নাম, George Hastings must follow Mr. Marlo, and thereafter the plan of getting married, and thereafter the plan of getting married to Constance Neville would remain unfulfilled. So the mistake of the night is known to me, but I don't want to let it know to immediately, মানে আমি অবশ্যই ওকে জানাবো, এই মুহূর্তে আমি এটাকে জানাতে চাইছি না, কাকে, আমি মার্লোকে জানাতে চাইছি না, কারণ এটা এই মুহূর্তে জানিয়ে দিলে অনেক ট্রাবল তৈরি হয়ে যাবে। বলছি ইন দ্য মিন টাইম আমার বন্ধু মার্লো যাতে করে ওর ভুলটা না বুঝতে পারে, I know the strange reserve of his temper is such that if abruptly informed of it, he would instantly quit the house before our plan was ripe for execution. Before our plan was ripe for execution. বলছে আমাদের প্ল্যানটাকে এক্সিকিউট করার আগে, মানে মার্লো ইজ এ ম্যান অফ আনকন্ট্রোলেবল রিজার্ভ, ইজ এ ম্যান অফ আনবিলিভেবল রিজার্ভ, ইনক্রেডিবল রিজার্ভ। If he is told about the mistake of the night, all of a sudden, yes or no, that you have considered Mr. Hardcastle for an innkeeper, ঠিক আছে, and you have considered his house for an inn, he will feel so ashamed, he will feel so ashamed, যে তিনি এতটা ashamed হয়ে যাবেন that he will at once leave the house, যে তিনি কি করবেন, তিনি এই বাড়িটাকে immediately, এই বাড়িটাকে, মানে he would just leave the house immediately, কোনো কথা শুনবেন আমি নাই পারি এরে আমার ক্লাস চলছে রে বাবা, দেখিয়ে তিনি বাড়িটা ছেড়ে পরে চলে যাবেন। বলতে তাই এই মুহূর্তে মার্লোকে বলবে না, কারণ মার্লো কি, মার্লো হচ্ছে ম্যান অফ রিজার্ভ। মার্লো কি, মার্লো ইজ এ ম্যান অফ রিজার্ভ, হি ইজ ম্যান অফ রিজার্ভ, হি ইজ এ ম্যান অফ আনঅ্যাকাউন্টেবল রিজার্ভ, এই কথাটাকে বুঝতে লাগবে, ঠিক আছে। তাহলে আমি যে কথাটাকে বললাম সেটা মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। দিস আইডিয়া হ্যাজ টু বি কেপ্ট ইন মাইন্ড। এক সেকেন্ড, যে জেনে গেছে কিন্তু সে এই ব্যাপারটাকে সে কিন্তু এই মুহূর্তে তাকে জানাতে চাইছে না, ব্যাপারটা বোঝা গেছে, সে জেনে গেছে বাট এই ব্যাপারটাকে সে এখনো অবধি জানাতে চাইছে না। কেন জানাতে চাইছে না? কারণ যদি জানাতে চায় তাহলে সে কি হয়ে যাবে,
সে এখান থেকে চলে যাবে। সুতরাং এই পুরো জিনিসটাকে এই মুহূর্তে হাইড করে রাখতে লাগবে। সুতরাং সে তার ফ্রেন্ডশিপকে কাজে লাগাচ্ছে এবং এটা উচিত নয়। এইটা অবশ্যই ডেফিনেটলি নেগেটিভ পার্ট, মানে এটা একটু সেলফিশ এন্ড ভেস্টেড ইন্টারেস্টে সে করছে। কিন্তু আবার কোনো একজন এই কথাটা বলে রেখেছেন যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, এ প্রেমে আর যুদ্ধে নাকি সবকিছুই ঠিক আছে। তাহলে বোধহয় এটাও ঠিক আছে, এটা অন্য ঠিক আছে কি ভুল আছে, বাকিটা তোমরা বলবে। ঠিক আছে, মিস নেভিলে বলছে, বাট তাকে তুমি কিভাবে ঠকিয়ে রাখবে? ডিসেপশন মানে ছলনা, প্রিটেনশন। বলছে তাকে তুমি কিভাবে ঠকিয়ে রাখবে? মিস হার্ডকেসেল ইজ জাস্ট রিটার্ন ফ্রম ওয়াকিং, হোয়াট ইফ উই স্টিল কন্টিনিউ টু ডিসিভ হিম। বলছে বলো বলো কি করবে, চলো চলো এদিকে এসো। মিস হার্ডকেসেল মানে কেট। বলছে কেট হার্ডকেসেল হেঁটে পড়ে তো এক্ষুনি ফিরছে, এক্ষুনি তো ঘরে আসবে, ঠিক আছে, তখন তুমি ওকে কি করে ঠকিয়ে রাখবে? এরপরে ওরা ব্যক্তিগতভাবে আলোচনা করছে, ফুসুর ফুসুর কথা বলছে, মনে মনে কথা বলছে, বুঝতে পারছো? এবং এই কথা বলার মধ্য দিয়ে বললো, ঠিক আছে, যে কেটকে তো জানাতেই হবে, বাট মার্লোকে জানানো চলবে না, ঠিক আছে, মার্লোকে যে করে হোক লুকিয়ে রাখতে হবে। এরপরে দেখো মার্লো এসে পরে বলছে, দ্য অ্যাসিডিউটিজ অফ দিস গুড পিপল টিচ মি বিয়ন্ড বিয়ারিং। অ্যাসিডিউটিজ মানে ল্যাবোরিয়াস অ্যাক্টিভিটি, আমি এর আগেও বললাম বোধহয়। বলছে এদের বাড়ির লোকেরা এত বেশি পরিশ্রম করছে আমি এসেছি বলে, এদের বাড়ির লোকেরা এত বেশি পরিশ্রম করছে আমি এসেছি বলে, ঠিক আছে, যে আমার ভাল লাগছে না, ঠিক আছে। আমার হোস্ট সবসময় আমার পাশে দাঁড়িয়ে থাকছে, এখন সে শুধু একা দাঁড়িয়ে নেই, তার স্ত্রী অবধি আমার সাথে সাথে ঘুরছে, তারা বলছে আমার সাথে সাপার করবে। তো সাপ মানে সাপার করা, আমাদের সাথে সাপার করবে, ঠিক আছে। বলছে মনে হচ্ছে পুরো গন্টলেট খেলছি এই পুরো পরিবারের সাথে, মনে হচ্ছে কি, মনে হচ্ছে যেন গন্টলেট খেলছি এই পুরো পরিবারের সাথে। এরপরে তোমাকে বলি গন্টলেট খেলাটা কিরকম খেলা, এদিকে দেখো, এটা তোমরা বোধহয় আগেও খেলেছো, আমি তোমাদেরকে বলে রাখছি। এখানে দেখো 4টি পুটকি দিলাম, 4টি ডট বলে, এইদিকে আবার 4টি পুটকি দিলাম, এইখানে আরেকটি পুটকি দিলাম। এই 4টি হচ্ছে 4টি লোক, এদিকে 4টি 4টি করে লোক আছে, এটা 3টি 3টি করে থাকতে পারে, 6টি 6টি করে থাকতে পারে, 8টি 8টি করে থাকতে পারে, 10টি 10টি করে থাকতে পারে, কতগুলি করে থাকতে পারে, এটি পাড়াতে কতগুলি ছেলে আছে তার উপর ডিপেন্ড করছে, বা কতগুলি ছেলে এই গেমটি খেলতে চায় তার উপর ডিপেন্ড করছে, বুঝতে পারছো? আর এদের প্রত্যেকের হাতে একটা করে লাঠি আছে, বুঝলে? এদের প্রত্যেকের হাতে কি আছে? একটি করে লাঠি আছে। আর এই যে ছেলেটি, এই ছেলেটি হচ্ছে ফড়ি। ফড়ি ওয়ার্ডটা শুনেছো? মানে যাকে ধাপ্পাটা দিয়ে দেওয়া হয়েছে, বুঝলে, যে কোনো কারণে টসে জিতেছে, মানে সরি টসে হেরেছে বা কোনো কারণে হেরেছে, এর কাজ হচ্ছে এই সবাইকে ওভারকাম করে এই অবধি যেতে পারবে। আর মনে রাখবে, যে স্টিক দিয়ে এর গায়ে মারতে পারবে না, যে স্টিক দিয়ে একে মারতে পারবে না, বুঝতে পারছো? এবার স্টিক দিয়ে মারার জন্য কি এদিকে দড়ি দেওয়া আছে, এদিকে দড়ি দেওয়া আছে, এরকম করে এসে এর গায়ে পিটিয়ে দিতে পারবে না। কেসটা বোঝা গেছে? এখান থেকে লাঠি চালাতে হবে, বুঝতে পারছো? এবং গায়ে যদি না লাগে, তার মানে যে পেটাতে পারলো না তাদের মধ্যে কেউ এরপরে ফড়ি হবে। আমি বাংলাটা কি বলছি বুঝতে পারছো? এ খতরনাক খেলা, এটা খেলা নয়, এ তো আগুন নিয়ে খেলা, এ তো লাঠি নিয়ে খেলা। মানে দুদিকে দুটো রোতে ছেলেরা দাঁড়িয়ে থাকবে, মাঝে একজন দৌড়ে দৌড়ে যাবে, ওদিক থেকে লাঠি চালাবে, বুঝতে পারছো? এবং সেই লাঠিটা যদি গায়ে লাগে তার মানে সে আবার হয়ে গেল ফড়ি, আবার সে নতুন করে খুল। এখন মিস্টার মার্লো, আমি ইয়াং মার্লোর কথা বলছি, বলছে এই পরিবারের সাথে আমি যেন গন্টলেট খেলছি। কেন? বলছে এখানে হার্ড ক্যাসেল, তো এখানে তোমার মিসেস হার্ড ক্যাসেল, এখানে হার্ড ক্যাসেল। বলছে যেখানে যাচ্ছি শুধু ওই গন্টলেট খেলায় যেমন ভাবে দুমদাম দুমদাম মার পড়ে পিঠে, এইরকম পুরো পরিবার করছে। বলছে গন্টলেট খেলছি না কি করছি আমি মাথায় আসছে না। স্টুডেন্টরা এই গেমটা বুঝে উঠতে পারে না, টু রান দ্য গন্টলেট জিনিসটা কি, এই গেমটা কি ধরনের গেম। আশা করি আজকের পর থেকে আর ভুলবে না যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি গন্টলেট গেম। আর মিস্টার হার্ডক্যাসেল, মিসেস হার্ডক্যাসেল, এরা কন্টিনিউয়াসলি যেহেতু মার্লোর আশপাশে ঘুরছে, বুঝতে পারছো, মার্লোকে ওই ধাপ্পা দিয়ে দিতে যাচ্ছে, মার্লো বারান্দায় দাঁড়িয়ে আছে,
কি মারলো, এখানে কি করছো? ওহ, এবার এখানে চলে এলো, সে সাথে তো অন্য জায়গায় গেছে, সেখানে মিসেস হাডকেসে চলে এলো। কি বাবা, কোথায় যাচ্ছ? বুঝতে পারছো? এ আর ফ্রিলি ভাবে হাঁটতে পারছে না, চলতে পারছে না। তখন ওর মনে হচ্ছে প্রবাবলি আই এম রানিং গন্টলেট। Am I clear to everybody? আমি যেন গন্টলেট খেলছি এই পরিবারের সাথে। আই হোপ ইউ আন্ডারস্টুড, ইউ বেটার আন্ডারস্টুড। তাহলে এই গেমটা তোমরা বুঝলে আজকে। মার্লো বলছে কি জন্য এসেছে এখানে? তখন হেস্টিংস বলছে মাই ডিয়ার চার্লস, কনগ্রাচুলেশন, কি ফরচুনেট এক্সিডেন্ট হলো। ঠিক আছে, তুমি কি জানো কে নেমেছে? এলাইটেড মানে নেমেছে, এলাইটেড মানে নেমেছে, ডিসেন্ডেড। এটার বাংলাতে একে বলে নামা। এলাইট মানে নামা। স্টেশনে লেখা থাকবে এলাইট হিয়ার ফর এ ট্রেন টু শেয়ারা বাজার। শেয়ারা বাজার যাওয়ার জন্য এখানে ট্রেন ধরুন, সেখানে দেখবে লেখা থাকে দেওয়ালের উপরে এলাইট। এলাইট মানে নামুন, রাইট? বলছে তুই কি জানিস কে নেমেছে? মারলোর মাথাটা গরম, মাথা নষ্ট। বলছে জানি না। বলছে ওরে আমাদের প্রেমিকারা নেমেছে, আবার মিস্ট্রেসেস। এটি হচ্ছে ওদের প্ল্যান, এটি হচ্ছে ওদের প্ল্যান, যাতে মারলো কোনোভাবে না বুঝে উঠতে পারে। বলছে আমাদের মিস্ট্রেসরা নেমেছে, মিস হাডকেসেল নেমেছে, আর মিস নেভিলে নেমেছে। আমি মিস কনস্ট্যান্স নেভিলের সাথে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে, ও না ডিনার করতে এসেছিল প্রতিবেশীতে। এটি পাতি মিথ্যে তোমরা জানো না। ওরা নেমেছে, ওদের এটা বাড়ি না, পাশের বাড়িতে ডিনার করতে এসেছে। এটা হচ্ছে পুরো একটা প্ল্যান, বাট এই প্ল্যানটা তোমাকে জেনে রাখতে হবে। মার্লোকে ডিসিভ করার জন্য এই জায়গার মধ্যে সে কি বলছে, ব্যাপারটা বুঝতে পারছো? বলছে আরে আমাদের দুজন প্রেমিকা নেমে গেছে, আর ও চমকে যাচ্ছে এগুলো শুনে। বলছে বলছিস কি? এমনি আছি, খুব সুন্দর আছি, এখন আবার কোথা থেকে প্রেমিকা চলে এলো? এক তো এদের ঘরের লোকগুলো লাঠি পেটাই করছে আমাকে গন্টলেট গেমের মতো, আর এদিকে আবার নেমে গেল, ভূতিনি চলে এসেছে। এরপরে বোঝার চেষ্টা কর, এর মাথাটা তো একদম পুরো গরম, মাথা একদম খারাপ। বলছে আমি পরিচয় করে দিই কনস্ট্যান্স নেভিলের সাথে। ও ডিনার করতে এসেছিল, ডাইন মানে ডিনার, টু ডাইন মানে টু টেক ডিনার। এবং তারা এই ইনে দাঁড়িয়েছে ঘোড়াগুলোকে ফ্রেশ করার জন্য। মিস হাডকেসেল পাশের রুমে আছে। ঠিক আছে, এই তো এলো বলে। ঠিক আছে, বল কত লাকি ঘটনা, বল বল, আগে পরিচয় হয়ে যাচ্ছে। তো সাইডে বলছে সকাল থেকেই কষ্ট পাচ্ছি, অবশেষে আমার কষ্ট পাওয়াটা শেষ হলো। মানে সকাল থেকে ঘুম থেকে উঠে একটি মশা কামড়ালো, বুঝতে পারছো আমাকে? তারপরে একটি ব্যাঙ এসে গায়ে ঝাঁপালো, এবং সন্ধ্যেবেলা এসে একটি বাঘ এসে আমার 5টি আঙুলকে কামড়ে নিয়ে গেল। তাহলে আমি সন্ধ্যেবেলায় কি বললাম? সকাল থেকে যা হচ্ছিল, আজ সন্ধ্যেবেলায় এটা হওয়ার পরে ব্যাপারটা কমপ্লিট হলো। মানে পুরো সকাল থেকে রাস্তায় এদিক ওদিক ট্রাভেল করছি, পুরো রাস্তায় ট্রাভেল করছি না, অ্যাডভেঞ্চার করছি, বুঝতে পারিনি। আর এখন সন্ধ্যেবেলায় এই ইনের মধ্যে এরা আবার দুজন চলে এসেছে, সেটা একটা ম্যাটার অফ অ্যাবসলিউট ট্রাভেল, ম্যাটার অফ ট্রিমেন্ডাস ট্রাভেল। হেস্টিংস বলছে, ও এসআইডে বলেছে, এটা হেস্টিংস শুনতে পায়নি। বলছে বল, এর থেকে সৌভাগ্যবান আর কি জিনিস হতে পারে বল? এরকম করে একটা ইনের মধ্যে আমি আমার প্রেমিকার সাথে দেখা করতে পারছি। I get the chance to meet with my beloved. You get the chance to meet with your beloved. Nothing can be more fortunate than this. এর থেকে ফরচুনেট জিনিস আর অন্য কিছু হতে পারে না। ঠিক বলছি? মার্লো বলছে ও ইয়েস, হ্যাঁ ঠিক বলেছিস। এরপরেও টেনশন শুরু হয়ে গেছে। বলছে ভেরি ফরচুনেট, বলছে খুব খুব সৌভাগ্যের ব্যাপার, খুব আনন্দের মিটিং, জয়ফুল এনকাউন্টার মানে জয়ফুল মিটিং। বলছে কিন্তু জর্জ, আমাদের পোশাকগুলোর দিকে দেখ কেমন ডিসঅর্ডার হয়ে রয়েছে। শোন না ভাই, বন্ধু আমার, হৃদয় আমার, ঠিক আছে এই মিটিংটা প্লিজ কালকের দিকে শিফট করে দে। কালকে ওর বাড়িতে দেখা করব, ঠিক আছে ওটাই ভালো হবে কালকে। এরপরে ও বেরিয়ে যাচ্ছে। মানে আজকে বলছে কোনোভাবে দেখা করবো না, কারণ কালকে ওর বাবা চলে আসবে, ওর বাবার সামনে ঢাল হিসাবে দাঁড়িয়ে থাকবে, মারলো পিছনে তরোয়ালের মতো থাকবে, কোনো চাপ নেই। ব্যাপারটা বোঝা যাচ্ছে? মিস নেভেলে বলছে কোনোভাবেই স্যার নয়, কাল সকালে দেখা করা চলবে না। ইয়োর সেরিমনি উইল ডিসপ্লিজ হার। সেরিমনি মানে ফর্মালিটি মানে এই যে ভালো পোশাক পরে কালকে ওর সাথে আপনি দেখা করতে চাইছেন, একটা ফর্মাল ড্রেস পরে, একটা অ্যাপ্রোপ্রিয়েট এন্ড পারফেক্ট এন্ড অর্ডারলি ড্রেস পরে এই যে আপনি ওর সাথে দেখা করতে চাইছেন, বলছে এতেই তো রেগে যাবে। বলছে আপনার এই এলোমেলো পোশাক প্রমাণ দেবে আপনি কত অধৈর্য ওর সাথে দেখা করার জন্য। ও হোয়াট আ লাইন। বলছে আপনার এই এলোমেলো পোশাক প্রমাণ দেবে, মানে ও এসেছে শুনেই তুমি দৌড়ে বেরিয়েছো আর কি।
বলছে এটা প্রমাণ দেবে যে আপনি ওর সাথে দেখা করার ব্যাপারে কত উদ্গ্রীব, এটা প্রমাণ করবে আপনার ভালো লাগাকে, এটা প্রমাণ করবে ঠিক আছে আপনার ইমোশনাল ডেন্সিটি, ইমোশনাল ইন্টেন্সিটিকে। আপনি যদি প্রচন্ড তৈরি হয়ে ওর সাথে দেখা করতে আসেন, এর মাধ্যমে আপনি তো মডেল হবেন কিন্তু লাভার হবেন না, তাহলে বি এ লাভার নট এ মডেল। আর বিসাইড সে তো জেনেই গেছে আপনি এই বাড়িতে আছেন, আর সে তো আপনার সাথে দেখা করতেই চায়। বলছে ও তো জেনেই গেছে আপনি এই বাড়িতে আছেন, ও তো আপনার সাথে দেখা করতেই যায়। মারলো বলছে হয়ে শয়তান, এ কি হয়ে গেল, হেম হেম। এটা হচ্ছে ওয়ার্ডস অফ নার্ভাসনেস, এটা হচ্ছে ওয়ার্ডস অফ নার্ভাসনেস। হেম হেম। হেস্টিংস, ভাই তুই চলে যাস না রে ভাই, তুই এখানে দাঁড়া, আমাকে অ্যাসিস্ট কর। তুই তো জানিস তুই না থাকলে আমি পুরো রেডিকিউলাস হয়ে যাব, ঠিক আছে। ও হ্যাং ইট, আমাকে কারেজ দেয়, হে ঠাকুর আমাকে কারেজ দাও, আমাকে সাহস দাও, আমাকে এনার্জি দাও। বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি, তেন্ডুলকার বলতেন। এখানে বলছে হেস্টিংস প্লিজ স্ট্যান্ড বিসাইড মি, আমার পাশে থাকো, আমাকে কারেজ দাও। হেম হেম মানে উফ, সব 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 ভুল হয়ে যাচ্ছে, কেমন যেন ভুল হয়ে যাচ্ছে। তখন হেস্টিংস বলছে আন্ডারলাইন, বলছে ভাই আন্ডারলাইন। এই লাইনটি শীতকালে পড়ার জন্য, এই লাইনটি আমি এতদিন পড়াইনি, কারণ এটা শীতকালে বুঝবে। শীতকাল যখনই পড়লো দেখবে স্নান করা, বুঝতে পারছো, এর থেকে বড় জটিল কাজ বোধহয় আর পৃথিবীতে নাই কিছু। শীতকালে স্নান করাটা হচ্ছে সবচেয়ে জটিল কাজ, কিন্তু তুমি কি জানো, শিখে রাখো, এই ঠান্ডা জলে স্নান করতে হলে প্রথমেই তোমাকে ঠান্ডা জলটা একবার গায়ে ঢেলে নিতে হবে। আর প্রথমেই যখন তুমি ওই ঠান্ডা জলটাকে একবার গায়ে ঢেলে নিতে পারলে বাস, আর কোনো টেনশন নেই। প্রথমবার ডুব দিতে পারলে ঠিক আছে, আর ওই ঠান্ডাটাকে ঠান্ডা লাগে না, তাই কি না? দেখবে যারা ডিসেম্বর জানুয়ারিতে দীঘা পিকনিক করতে যায়, তারা কি দীঘা দূর থেকে দেখে চলে আসে? এমনটা তো নয়, তারা জলে একটু নামে, গাটা একটু হলেও ভেজায়, রাইট? তাহলে তাদের প্রচন্ড ঠান্ডা লাগে এমনটা নয়, কিন্তু ওই যে প্রথমবার গাটা ভিজিয়ে দিলে তারপর আর ঠান্ডা লাগে না। এরপরে যা ঠান্ডা লাগা নিউমোনিয়া সেটা তো পরে হয়, কিন্তু ওই মুহূর্তে, ওই টেম্পোরারি পয়েন্ট অফ টাইমে, সেই মুহূর্তে কিন্তু ঠান্ডাটা লাগে না। এই কথাটার মাধ্যমে সে কি মিন করতে চাই? বলছে ভাই জলকে ততক্ষণ অব্দি ভয় পাওয়া হয় যতক্ষণ অব্দি ঠান্ডা জল গায়ে নেওয়া হচ্ছে, ঠান্ডা জল গায়ে নেওয়া হলে আর জলকে ভয় পাওয়া যায় না। এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে এরকম যে তুমি যেই কি জানো নাম, কেট হাডকেসেল বা মিস হাডকেসেল, একে তুমি ভয় পাচ্ছ, কেন ভয় পাচ্ছ জানো? কারণ তুমি এর সাথে কথা বলনি বলে। তুমি একবার কথা বলে দাও, তারপর দেখবে সমস্ত ভয় কেটে গেছে। এম আই ক্লিয়ার টু এভরিবডি? কি বলছি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বলছে তুমি ভয় পাচ্ছ, এই জন্যই ভয় পাচ্ছ কারণ তুমি এখন অব্দি ওর সাথে কথা বলনি। তুমি যখনই কথা বলে দেবে তখন আর ভয় লাগবে না। যেমন ভাবে শীতকালে, ঠিক আছে, গরম এই সরি শীতকালে ঠান্ডা জলকে, ঠিক আছে, ততক্ষণ অব্দি ভয় ভয় লাগে যতক্ষণ অব্দি এই ঠান্ডা জল গায়ে আসছে। ঠান্ডা জল গায়ে চলে এলে তখন আর ভয়ের কোনো কারণ নেই। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন। ওকে, যে ভয় পাওয়া চলবে না ব্রাদার, ভয় পাওয়া চলবে না। ইটস জাস্ট ওয়ান প্লাঞ্জ এন্ড দেন অল ইজ ওভার। ইটস জাস্ট ওয়ান প্লাঞ্জ, তার মানে a man feels nervous so long as he has not plunged into water. কি বললাম? A man feels nervous so long as he has not plunged into water. But after the first plunge, his nervousness is gone. He swims smoothly in the cold water. Likewise, if Marlowe can get over this initial shyness in his interview with Miss Hardcastle, everything will go on smoothly afterward. বলছে পরবর্তী ক্ষেত্রে খুব সুন্দরভাবে এগোবে, কিন্তু তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কি, সেটা এই প্রথমবারের জন্য এটা ডুব দিতে লাগবে। Question number 30. It is but the first plunge. এটা প্রথম ডুব এবং তারপরে অল ইজ ওভার এক্সপ্লেইন। এটা প্রথমবারের ডুব এবং তারপরে আর ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? দেখো, a man sorry, a man feels nervous so long, ততক্ষণ অবধি he has not plunged, plunge মানে ডুব দেওয়া, নামা, জলে নামা, ঝাঁপ দেওয়া, he has not plunged into cold water. Into cold water. A man feels nervous so long as he has not plunged into cold water.
But after the first plunge, but after the first plunge, কিন্তু প্রথম ডুবের পরে ঠিক আছে, his nervousness is gone. His nervousness is gone. G-O-N-E. ঠিক আছে, কমা দাও। And he swims smoothly. এবং সে কি করে? সে স্মুথলি সুইম করতে পারে। SMOOTHLY, SMOOTHLY, swims SWIMS। দেখো লাইকওয়াইজ একই রকম ভাবে if Marlowe can get over, যদি মার্লো নিজেকে বার করতে পারে, can get over his initial shyness, if Marlowe can get over his initial shyness in his interview with আবার বলছে লাইকওয়াইজ if Marlowe can get over his initial shyness in his interview বলতে এখানে ওই কথাবার্তা আর কি, in his interview with Miss Hardcastle, everything will go on smoothly afterwards. Everything will go on smoothly afterwards. AFTERWARDS. Everything will go on smoothly afterwards. মানে কি, প্রথমে জাম্প করতে লাগবে এবং প্রথমে জাম্প করার পরে যেটুকু ঠান্ডা, যেটুকু ভয়, যা কিছু রইল সেটা প্রথমেই রইল, এবং তারপরে আর এই ভয়, এই ঠান্ডা, এই কোনো কিছুই থাকে না, সবকিছু স্মুথ হয়ে যায়, নয় কি? A man feels nervous so long he has not plunged into cold water, but after the first plunge, PLUNG, his nervousness is gone and he swims smoothly. Likewise, if Marlowe can get over his initial shyness in his interview with Miss Hardcastle, everything will go on smoothly afterwards. মানে বলতে চাই যে প্রথমে যে ভয়টা তোমার লাগছে, এই ভয়টা, এটা একটা টেম্পোরারি নার্ভাসনেস। এই ভয়টা তোমার লাগছে কারণ এখনো অবধি তুমি কেটের সাথে কথা বলনি। যদি তুমি কেটের সাথে কথা বলতে শুরু করে দাও, তাহলে তোমার মধ্যে এই ভয়টা থাকবে না। গ্যারেন্টি দিয়ে আমি বলছি, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি, এই ভয়টা কোনো অবস্থাতে থাকবে না তোমার মধ্যে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বলছে ওরে ভাই, সে একটা মেয়ে, ভেবে দেখ, সি ইজ নট এ মনস্টার, নট এ ডেভিল, বাট এ কমন ওমেন, আ বিউটিফুল ওমেন। বলছে তার সাথে কথা বলতে তোর তো ভয়ের কি আছে রে ভাই? একটা সাধারণ মেয়ে, একে ভয় পাস না? বলছে ভাই, ভূতকে তো ভয় পাই না রে ভাই, দৈত্য দানবকে তো ভয় পাই না। বলছে আমি আমার জীবনের সবচেয়ে তো বেশি ভয় পাই ওদেরকে। এখানে এনকাউন্টার মানে টু মিট। বলছে সারা জীবনে আমি ভয় পাই মেয়েদের সাথে মিশতে, কথা বলতে। এরপরে মিস হাডকেসন প্রবেশ করেছেন। এইটি খুব গুরুত্বপূর্ণ, একটি বনেট পরে রয়েছেন, একটি টুপি পরে রয়েছে, একটি বনেট পরে রয়েছেন, একটি টুপি পরে রয়েছেন, পাচ্ছ বুঝতে? আর এই বনেট বা টুপিটি পরে রয়েছেন বলে তার মুখটি ভিজিবল নয়। এই বনেট বা টুপিটি পরে রয়েছেন বলে, ঠিক আছে, মানে তার টুপিটি হচ্ছে কি, এটি হচ্ছে তার মানে হোয়াট আই মিন টু সে কে, এটি হচ্ছে মানে ভিজিবল নয়। This is something that is not visible, as simple as that. The face is not visible. Brother, do you understand? Miss Hardcastle's face is not visible owing to the presence of the bonnet or the hat, that quite in a fashionable manner Miss Hardcastle puts on his head, যেটা তিনি পরে রয়েছেন তার মাথার উপরে। That's the reason, as simple as that. এবং মার্লো, এই ছেলেটি এত নার্ভাস যে সে তার মুখের দিকে তাকাতে পারবে না, সে তার মুখের দিকে তাকাতে পারবে না, সে পুরোপুরি ভাবে ভয়ে থাকবে, সে পুরোপুরি ভাবে ভয়ে থাকবে। বলছে এরপরে পরিচয় করাচ্ছেন, হেস্টিংস পরিচয় করাচ্ছেন। মিস হাডকেসল, মিস্টার মার্লো, পরিচয় করে দে। মিস্টার চ্যাটার্জি, এ হচ্ছে মিস্টার ব্যানার্জি, ওরকম পরিচয় করে দে। মিস হাডকেসল, এই হচ্ছে মিস্টার মার্লো। আপনারা দুজন বুদ্ধিমান লোককে পাশাপাশি, একজন বুদ্ধিমান, একজন বুদ্ধিমতী, এই দুইজন লোককে
পাশাপাশি দেখে আমার খুব ভালো লাগছে। আমি চাই আপনারা দুইজনে একে অপরকে এস্টিম করুন, মানে টু পে হাই রেসপেক্ট, টু পে হাই রেসপেক্ট। মিস হার্ডকেসেল বলছে কি আমার উডবি হাজবেন্ডের মুখটা এত ডেমিউর কেন, এত চুপচাপ কেন, তার ম্যানার, মানে গোয়িং টু মিট মি। আর মার্লো তো ফ্ল্যাট নয়, মার্লোর মুখটা কি, মার্লোর মুখের মধ্যে একটা ডেমিউর ব্যাপার রয়েছে। ডেমিউর মানে গ্রেভ অ্যান্ড রেজার্ভড, ডেমিউর মানে গ্রেভ অ্যান্ড রেজার্ভড, গ্রেভ মানে সিরিয়াস। বলছে তার ম্যানারটা তো কোয়াইট কেন, কোয়াইট মানে এর মধ্যে এত সাইনেস কেন আছে, বুঝতে পারছো? মিস হার্ডকেসেল বলল সেফলি এসেছো তো? আমাকে বলা হলো রাস্তায় নাকি তোমার অনেক অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপরে শুরু হচ্ছে কমেডি, এরপরে শুরু হচ্ছে জেনুইন কমেডি, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, এমন কমেডি যা আজ অব্দি রিডার্সরা পড়েনি, অডিয়েন্স দেখেনি। সেই লেভেলের কমেডি শুরু হচ্ছে, সেই কমেডি শুরু হচ্ছে। কাম অন, বলছে আমাকে বলা হয়েছে আই এম গ্ল্যাড অফ ইউর সেফ অ্যারাইভাল স্যার। আমাকে বলা হয়েছে রাস্তায় নাকি কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। মার্লো স্পিচ, হ্যাঁ কিছু হয়েছে ম্যাডাম, মাথাটা নিচের দিকে করে, ঠিক আছে? মার্লোর মাথাটা নিচের দিকে, এইখানে চোখ, পাচ্ছ বুঝতে? এটা মারলো, এমনি করে দাঁড়িয়ে রয়েছে, এই যে, ঠিক আছে? মারলো মেঝে দেখছে, মারলো কেটের দিকে তাকাতে পারেনি, মারলো মেঝে দেখছে। এমন বলছে কিছু হয়েছে ম্যাডাম, কিছু হয়েছে ম্যাডাম, ম্যাডাম কিছু হয়েছে, কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনবার বললো এ ফিউ, তারপর বললো সাম। হ্যাঁ কিছু হয়েছে ম্যাডাম, বাট শুড বি সরি ম্যাডাম, শুড বি গ্ল্যাড, কনক্লুডেড হেম। পাচ্ছে বুঝতে? কি বলবে খুঁজে পাচ্ছে না, কি বলবে খুঁজে পাচ্ছে না। This inconsistent and self-contrast speech shows that Marlowe has got very nervous in presence of Miss Hardcastle. He makes a fool himself by his own stammering speech. এগুলোকে আমরা বলবো স্ট্যামারিং স্পিচ, তোতড়ানো। এগুলোকে বলবো আটকে আটকে বলা, এগুলোকে আমরা বলবো স্ট্যামারিং স্পিচ। অ্যাক্সিডেন্টটা কিছু হয়েছে না কটা হয়েছে খুঁজে পাচ্ছে না বস। হেস্টিংস বলছে ভাই দারুণ কথা বলছিস ভাই, দারুণ কথা। পাচ্ছে বলতে আলাদা করে ওকে বলছে, বলছে তোর জয় হবেই হবে, বিজয়ী ভব, তোর জয় হবেই হবে। মিস হার্ডকেসে বলছে আমার মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো, তোর সামত করছো। তুমি এই পৃথিবীর এত কিছুকে দেখেছো, আমাদের মতো পাড়া গ্রামে এসে আর কি তোমার ভালো লাগবে? পাচ্ছ বুঝতে? তোমার কি আর ভালো লাগবে? এমন সব টপিক দিচ্ছে যে মারলো বলতে ভালো, মানে বলতে বাধ্য। তুমি পৃথিবীর এত কিছু দেখেছো, ইউ আর আন, মানে কি বলবো, ইউ আর আ ওয়াইড ট্রাভেলার, ইউ আর আন এক্সটেন্সিভ ট্রাভেলার, তুমি জগৎটাকে পুরোপুরি দেখে নিয়েছো। বলছে তোমার কি আর ভালো লাগবে? পাচ্ছে বুঝতে? তখন মারলো কারেজ সঞ্চয় করছে, হে মহাকাল আমাকে শক্তি দিন। বলছে আই হ্যাভ লিভড ইনডিড ইন দ্য ওয়ার্ল্ড ম্যাডাম, বাট আই হ্যাভ কেপ্ট ভেরি লিটল কোম্পানি। হ্যাঁ আমি পৃথিবীতে ঘুরেছি ম্যাডাম, কিন্তু আমার কোনো বন্ধু ছিল না। অবশ্যই মেঝের দিকে তাকিয়ে, মুখের দিকে একবারও তাকায়নি। বলছে আমি তো জীবনটাকে দূর থেকে দেখেছি ম্যাডাম, যেখানে বাকিরা জীবনটাকে এনজয় করে। পাচ্ছ বুঝতে? এটা কিন্তু বিরাট ডায়লগটাই বলে দিয়েছেন মেঝের দিকে তাকিয়ে, যে বাকিরা যেখানে জীবনটাকে এনজয় করে, আমি জীবনটাকে সারা জীবন দেখে দেখেই কাটালাম। পাচ্ছ বুঝতে? মানে বাকিরা জীবনের এনজয়মেন্টের সাথে নিজেদেরকে পার্টিসিপেট করে, কিন্তু আমি না জীবনকে দূর থেকে দেখেছি ম্যাডাম, ম্যাডাম আমি জীবনকে দূর থেকে দেখেছি ম্যাডাম। মিস নেভিলে বলছে বাট দ্যাট আই এম টোল্ড ইজ দ্য ওয়ে টু এনজয় ইট অ্যাট লাস্ট। এরপরে নেভিলে মাঝে ফড়ং কেটে বলছে কিন্তু এটাই হচ্ছে জীবনকে সত্যি করে চলেছো। এই একটু তুমি ক্লাসরুমে এসো না। আচ্ছা আচ্ছা ঠিক। তাহলে যে কথাটা বলছিলাম, তাহলে আমি কি বললাম? বাট আই এম টোল্ড দিস ইজ দ্য ওয়ে টু এনজয় ইট অ্যাট লাস্ট। এটাই তো জীবনকে, যে জীবনকে বাঁচার একমাত্র উপায়, জীবনকে বাঁচার একমাত্র উপায় মানে বলছে যারা লাইফকে এনজয় করে, বলছে যারা লাইফকে এনজয় করে তারা লাইফকে বুঝতে পারে না, চিনতে পারে না, জানতে পারে না।
মানে those who enjoy life, they do not know life, and those who observe life, they only enjoy life. মানে observing life is the best way of enjoying life in Miss Neville's opinion. বোঝাতে পারলাম কি বলছি? বোঝা যাচ্ছে? মিস নেভিলে বলল দূর থেকে জীবনকে দেখাই হলো জীবনকে উপভোগ করা। যারা জীবনকে উপভোগ করতে যায় পার্টিসিপেশনের মাধ্যমে, অ্যাকচুয়ালি সেটা সঠিক উপভোগ নয়। Am I clear to everybody? কি বলছি বোঝা যাচ্ছে তো? মানে ইটস বিকজ ইউ অবজার্ভ লাইফ ফ্রম এ ডিস্টেন্স এন্ড দেয়ার আফটার ইউ ক্যান এনজয় দ্য লাইফ ইন দ্য বেস্ট ম্যানার পসিবল। It's because you observe the life, from a distance, and that's how you can enjoy the life in the best manner possible. যেহেতু তুমি দূর থেকে জীবনকে দেখছো, আর তাই তুমি জীবনকে সবচেয়ে বেস্ট ভাবে এনজয় করছো। বাট দ্যাট আই এম টোল্ড ইজ দ্য ওয়ে টু এনজয় ইট অ্যাট লাস্ট। হেস্টিংস আগের স্পিচটা শুনেছে মার্লোর, এবং আগের স্পিচটা শুনে পরে বলছে ভাই রে, ও ভাই, সিসেরও আজ অব্দি না এত ভালো করে কথা বলতে পারেনি আজ তুই যেভাবে বলছিস। আন্ডারলাইন করবে, বলছে এরকম করে একটু কথা বল, তুই জিতবি। একটা লাইনকে বোঝার চেষ্টা করবে। সিসেরোর মতো কথা কেউ বলতে পারবে না। সিসেরোর পুরো নাম হচ্ছে মার্কাস টুলিয়াস সিসেরো। এনার পুরো নাম হচ্ছে মার্কাস টুলিয়াস সিসেরো। এনার পুরো নাম হচ্ছে মার্কাস টুলিয়াস সিসেরো। ইনি ছিলেন একজন বিখ্যাত রোমান নাগরিক, শিক্ষিত লোক এবং বিরাট বড় বক্তা। কমা দিয়ে লেখো, এ রোমান statesman was famous for his oratory মানে সুন্দর কথাবার্তা বলার যে স্কিল। আবার বলছি বয়েজ এন্ড গার্লস কালেকটিভলি, ব্যাপারটা বোঝা যাচ্ছে? সুন্দর কথা বলার যে স্কিল, এই স্কিলটা কার ছিল? এই স্কিলটা ছিল মার্কাস টুলিয়াস সিসেরো। তাই মার্কাস টুলিয়াস সিসেরো কে? মার্কাস টুলিয়াস সিসেরো হচ্ছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি বিখ্যাত, এবং যিনি কি জন্য বিখ্যাত? হি ওয়াজ ফেমাস তোমার অ্যাজ অ্যান ওরেটর, বা হি ওয়াজ ফেমাস হচ্ছে তোমার ফর হিজ ওরেটরি। তিনি তার ওরেটরির জন্য বিখ্যাত। ডব্লিউবিসিএস প্রিলিমসে একটা ইডিয়ম পড়েছিল, কত সালে আমার মনে নেই, যেটাকে বলা হয় গিফট অফ দ্য গ্যাব। এই ইডিয়মটা পড়েছিল, গিফট অফ দ্য গ্যাব। পাচ্ছে বুঝতে? এই গিফট অফ দ্য গ্যাব এই কথাটা মানে হচ্ছে মানে অ্যাবিলিটি টু মেক ইমপ্রেসিভ ওয়ার্ডস, অর্থাৎ ইমপ্রেসিভ ওয়ার্ড গুলোকে যে যত সুন্দরভাবে বলতে পারে, এটাকে বলা হচ্ছে গিফট অফ দ্য গ্যাব। সো হোয়াট ইজ গিফট অফ দ্য গ্যাব? গিফট অফ দ্য গ্যাব মানে হচ্ছে, গিফট অফ দ্য গ্যাব ইজ দ্য অ্যাবিলিটি টু মেক ইমপ্রেসিভ ওয়ার্ডস, অর্থাৎ ইমপ্রেসিভ শব্দ বলার যে অ্যাবিলিটি, তাকে বলা হয় গিফট অফ দ্য গ্যাব। বলছে সিসেরো আজ অব্দি এত ভালোভাবে কথা বলতে পারেনি। মানে সিসেরো could never speak so brilliantly the way he could speak. প্রথম কথা বলে রাখি, সিসেরোর সাথে কারো তুলনা হয় না, কিন্তু হেস্টিংস tries to encourage his baseful friend by reminding that even Cicero could not make a more impressive speech than Marlowe has done before Miss Hardcastle. বুঝতে পারলাম? বলছে সিসেরো এত ভালোভাবে কথা বলতে পারেনি রে ভাই, যেভাবে ইমপ্রেসিভলি আজ তুমি কথা বলছো এর সামনে। মানে দ্য ওয়ে ইউ আর মেকিং দ্য ইমপ্রেসিভ ওয়ার্ডস, যেভাবে তুমি আজকে ইমপ্রেসিভ কথাগুলোকে মনে করছো, মানে বলছো, এর দ্বারা যেন আমার প্রমাণ, মানে এটা প্রমাণিত হয়ে যায় যে সিসেরো বোধহয় এত ভালো করে কথা বলতে পারে না। সিসেরো বলতে আমি কি বলবো? মার্কাস টুলিয়াস সিসেরো। সিসেরো বলতে আমি কার কথা বললাম? মার্কাস টুলিয়াস সিসেরো। আমি বললাম একজন রোমান স্টেটসম্যান, এমন যিনি কি কারণে বিখ্যাত? হি ওয়াজ ফেমাস ফর হিজ ওরেটরি, হি ওয়াজ ফেমাস ফর হিজ গিফট অফ দ্য গ্যাব। আচ্ছা বুঝতে? মানে তার মধ্যে একটা অদ্ভুত রকমের অ্যাবিলিটি ছিল। বলছে সিসেরো এত ভালো করে কথা বলতে পারে। ঠিক আছে,
কি বললাম? এক কথায় বলবে, লাইনের পাশে এগুলো শর্ট টার্মে নোট করে নিবে, ঠিক আছে? দেখো, হেস্টিংস ট্রাইজ টু এনকারেজ, হেস্টিংস এই জায়গার মধ্যে এনকারেজ করতে চাইছে। কাকে এনকারেজ করতে চাইছে? হিজ বেস্টফুল ফ্রেন্ড, হিজ বেস্টফুল ফ্রেন্ড, ঠিক আছে? এই লাইনটা কোশ্চেনই বানিয়ে নাও, চলো ওখানে ওই কথাটা লিখে ফুল স্টপ দিয়ে ছেড়ে দাও। হেস্টিংস ট্রাইজ টু এনকারেজ হিজ বেস্টফুল ফ্রেন্ড। কোশ্চেন নাম্বার 31, সিসেরো কুড নট, ঠিক আছে? এই লাইনগুলো বুঝতে পারলে? এখানে পুরো লাইনটা লিখা আছে, এই যে দাগটা টানলাম এর মাধ্যমে এই পুরো লাইনটা লিখা রয়েছে। ওকে, দেখো, এক্সপ্লেন বা হোয়াট ডাজ স্পিকার মিন টু সে। দেখো, হেস্টিংস ট্রাইজ টু এনকারেজ, হেস্টিংস এনকারেজ করতে চাইছে। কাকে এনকারেজ করতে চাইছে? হেস্টিংস ট্রাইজ টু এনকারেজ হিজ বেস্টফুল ফ্রেন্ড মার্লো, his bestful friend Marlowe, by reminding him that Cicero, a famous Roman statesman and a man of letters, a famous Roman statesman and a good orator, খুব সুন্দর বক্তা। Hastings tries to encourage his bestful friend Marlowe by reminding him that Cicero, a famous Roman statesman and a good orator, ঠিক আছে, কমা দাও, could not make a more impressive speech, ঠিক আছে, than Marlowe has done before, কার সামনে? মিস হার্ডকেসেল। ক্লিয়ার? বোঝা গেছে অবধি? এভরিবডি বলছে আজকে তুমি যে এই স্পিচটা বলেছো, এই স্পিচটা সত্যি সত্যি একটা অ্যাট্রাকটিভ স্পিচ, একটা বিভৎস কিছু স্পিচ বা ডায়লগকে তুমি ডেলিভারি করেছো। বলছে সিসেরো এত ভালোভাবে কথা বলতে পারেন। তখন মার্লো বলছেন হেম হেম মানে প্রচন্ড নার্ভাস। মার্লো লোকের কথায় ফুলে না। বলছে আমার পাশে দাঁড়িয়ে থাকো ভাই, আর যখন আমি ডাউন হয়ে যাব না, এক দুটো শব্দ প্লিজ আমাকে দিয়ে আমাকে একটু সেট করে দেবে। বুঝতে পারছো? মানে সেই বলে না, যখন আমি দৌড়াচ্ছি, দৌড়াতে যদি আমার পা ফসকে যায়, পিছলে পড়ে গর্তে ঢুকে যায়, প্লিজ হাত ধরে আমাকে টেনে তুলবে। ওইটাই বলতে চাইছে আর কি, দেখো আমি তো দৌড়াচ্ছি, আই এম ইন আ রান, ঠিক আছে? এখন তো আমাকে কথা বলতে হচ্ছে, এটা কোনো অ্যাডভেঞ্চারের থেকে কম নয়। আর প্লিজ আমি যদি একটু আধটু ডাউনফল করি না, আমি একটু আধটু ডাউনফল করলে প্লিজ আমাকে একটু, তুমি একটু শব্দ দিয়ে হেল্প করবে। আমাকে কি দিয়ে হেল্প করবে? আমাকে একটু প্লিজ শব্দ দিয়ে হেল্প করবে। প্লিজ হেল্প মি উইথ ওয়ার্ডস দিয়ে হেল্প করবে, এবং যার দ্বারা আমি আবার নিজেকে কি করতে পারবো? আমি আবার নিজেকে রেস্টোর করতে পারবো, আমি আবার নিজের ওই এনার্জি ফিরে পাবো। কেমন? প্লিজ প্রমিস মি মাই ফ্রেন্ড দ্যাট ইউ মাস্ট হেল্প মি। আমাকে এভাবে হেল্প করবে, কথা দাও, ঠিক আছে?